কাব্যের চোখে মুখে গাম্ভীর্য, দাঁতে দাঁত চেপে জিজ্ঞাসা করল সে। কেলেঙ্কারি মানে? সাবরিনা বেগম ভাবমূর্তি তেমন পরিবর্তন হলো না, তিনি আগের মতোই স্বাভাবিক রইলেন। কাটকাট গলায় উত্তর দিলেন কাব্যের প্রশ্নের। স্রোত না হয় অবুঝ, ওর বয়স কম, তুমি তো প্রাপ্তবয়স্ক বুঝদার একটা ছেলে কাব্য। তুমি জানো না মেয়েদের কম বয়সে মা হলে কতটা ঝুঁকি থাকে? কাব্য খানিকক্ষণ চুপ করে থেকে উত্তর দিল। স্রোত অবুঝ হলেও আমাকে সামলার মতো বুঝদার সে। বাচ্চার বাবাকে সামলাতে পারে যেহেতু বাচ্চাকেও সামলাতে পারবে। স্রোতকে নিয়ে আপনাকে এভাবে ভাবতে হবে না। ওকে নিয়ে আমি ব্যতীত আর কেউ ভাববেন না, ভাবার প্রয়োজন নেই। কাব্যের কথার পিঠে কথা বললেন না সাবরিনা বেগম, তবে উনি রেগেছেন কাব্যের কথায়। ছেলেটা ছোট বড় জ্ঞান করে না, যাকে তাকে যা ইচ্ছা তাই বলে দেয় সে। সাবরিনা বেগম কথা না বলে কেটে দিলেন কলের লাইন। ফোনটা সোফায় ছুঁড়ে ফেলে বললেন, যা ইচ্ছে করো ওরা। স্রোত দাঁড়িয়েছে কাব্যের পিছনে। ফুপি আর কাব্য ভাইয়ের মধ্যে যে কোনো বিষয় নিয়ে ঝামেলা হচ্ছে তা বুঝতে বাকি নেই তার। কাব্য ফোনটা দোয়েলের হাতে দিয়ে যেই না পিছু ফিরে তাকালো, দেখলো স্রোত মাথা নুইয়ে দাঁড়িয়ে আছে ওর সামনে। চোখ মুখ গম্ভীর করে বলল কাব্য। কি সমস্যা? মিনমিন কণ্ঠে জবাব দিল মেয়েটা। সমস্যা হতে যাবে কেন? খাম্বার মতো আমার সামনে দাঁড়িয়েছিস কেন? স্রোত প্রতি উত্তর না দিয়ে সরে গেল সামনে থেকে। কাব্য কিছু দূর গিয়ে আবারও পিছু ফিরে তাকালো। ভেবেছিল রাগ করেছে ভেবে স্রোত যাবে ওর পিছু পিছু, কিন্তু স্রোত তো দাঁড়িয়ে আছে তার আগের জায়গায়। হেসে এসে গল্প করছে রাহুলদের সাথে। মেজাজ খারাপ হলো কাব্যের। গটগট করে হেঁটে স্রোতের ঠিক পিছনে এসে দাঁড়ালো সে। কাব্যের উপস্থিতি লক্ষ্য করে কথা বলা বন্ধ করে দিল সবাই। স্রোত বুঝলো না কিছু মুহূর্তে সকলের চোখে মুখের ভাবভঙ্গি পরিবর্তন হলো কেন। সবার দৃষ্টি অনুসরণ করে স্রোত যেই না তাকালো পিছনের দিকে, ধাক্কা লাগলো কাব্যের প্রশস্ত বুকের সাথে। বিরক্ত হয়ে বলল সে। কি সমস্যা? ভ্রু কুঁচকে তাকালো কাব্য, কটমট করে বলল, সমস্যা হতে যাবে কেন? তাহলে খাম্বার মতো আমার সামনে এসে কেন দাঁড়ালেন? স্রোতের কথা শুনে মিটিমিটি হাসছে উপস্থিত সবাই। রাহুল তো খিলখিল করে হেসে বলে উঠেছে, যেমন কুকুর তার তেমন মুগুর। রাহুলের দিকে তাকিয়ে ভ্রু কুচকালো কাব্য। ভয়ে চুপ করে গেল বেচারা। কাব্য এবার তাকিয়েছে নীলাম্বরীর দিকে। স্রোত বেশ চালাক, তাই তো কাব্যের বলা কথা ওকে ফিরিয়ে দিল। কাব্যের বিরক্তিমাখা চেহারা দেখে স্রোতের ঠোঁটের কোণে ফুটে উঠল দুষ্টুমিতে ভরা হাসি। কাব্য এক পা দুপা করে এগিয়ে যাচ্ছে স্রোতের দিকে। কাব্য যত আগাচ্ছে স্রোত ততই পিছিয়ে যাচ্ছে। কাব্য ধরলে শাস্তি দিবে ভেবে স্রোত পালাতে চাইল, কিন্তু পারল না। কাব্য খপ করে ধরে নিল স্রোতের হাত। ওকে কিছু বলার সুযোগ না দিয়ে কোলে তুলে নিল কাব্য। আশেপাশে কে আছে না আছে দেখে নিয়ে হাঁটতে শুরু করলো কটেজের দিকে। জঙ্গলের ওই ছোট্ট বাড়িটা থেকে বেরোলো মধু। খানিকক্ষণ ওই বাড়িটার দিকে তাকিয়ে হাসলো সে। হাতে একটা ম্যাচের কাঠি নিয়ে আগুন ধরালো তাতে, ছুঁড়ে মারল বাড়িটার দিকে। সাথে সাথে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল পুরো বাড়িটাতে। মধু ওই জ্বলন্ত বাড়িটার দিকে তাকিয়ে বাঁকা হাসলো, বিড়বিড় করে বলল, আমাকে বিপদে ফেলতে পারে এমন কিছুর অস্তিত্বই আমি রাখবো না, সে আমার যত প্রিয়ই হোক। কথাটা বলে হাসলো মধু। কিছু দূর গিয়ে চোখ মুখ কালো করে আবারও বিড়বিড় করে আওড়ালো। অথচ আমি আস্ত একটা বিপদ ঘাড়ে নিয়ে ঘুরছি। মধু দ্রুত বাইক স্টার্ট দিয়ে জঙ্গলের রাস্তা ছেড়ে চলে গেল। নির্দিষ্ট গন্তব্যে গিয়ে বাইক থামিয়ে নামলো সে। হাঁটতে হাঁটতে হঠাৎই দাঁড়িয়ে পড়ল মধু। ওর মনে হলো পিছনে কেউ আছে। ঘুরে তাকালে দেখলো মায়াবী চেহারার অধিকারী এক মেয়েকে। মেয়েটা ওকে ডাকতে ডাকতে দৌড়ে আসছে ওর কাছে। মধু তার সামনে দাঁড়িয়ে থাকা অতি পরিচিত মেয়েটির মুখায়ব পর্যবেক্ষণ করে বলল, কুত্তার মতন হাঁপাচ্ছিস কেন? চোখ মুখ কালো করে কটমটিয়ে বলল সুনেহরা। চুপ কর। করলাম চুপ। সুনেহরা অবাক চোখে তাকিয়ে বলল, বাহ, একবার বলাতেই মেনে নিলি আমার কথা। তুই এত ভালো হলি কি করে? আমি খারাপ ছিলাম কবে? তুই তো জন্মগতই খারাপ। তাহলে আমার থেকে দূরে থাক। হুম, তোর থেকে দূরে থাকলেই অক্সিজেন বন্ধ হয়ে মরেই যাব আমি। তুই মারতে চাইছিস আমাকে? মরবি কেন? ভালোবাসি তাই। মধু হেসে উঠল সুনেহরার কথায়। চলে যেতে যেতে বলল, আমাকে ভালোবাসতে এসো না মেয়ে। আমি দুর্ভিক্ষের চেয়েও তীব্র। আমার ছোঁয়ায় ভালোবাসা পাবে না তুমি, বরং ধ্বংস হবে প্রতিনিয়ত। মধুর হাঁটার সাথে তাল মিলিয়ে হাঁটলো সুনেহরা। ওর হাতটা শক্ত করে ধরে বলল, তুমি দুর্ভিক্ষের মতো তীব্র হলে এই তীব্রতাতেই আমি খুঁজে নেব পূর্ণতা। আমি শতবার ধ্বংস হতে রাজি যদি ধ্বংসকারী হও তুমি। তবু ভালোবাসতে ক্ষতি আছে কি? হাঁটা থামালো মধু। স্তব্ধ নেত্রে মায়াবিনীর মুখ পানে তাকিয়ে রইল সে। সুনেহরার কথার উত্তরে কি বলবে খুঁজে পেল না মধু।
এই মেয়েটা এমন কেন? কেন মধু আকৃষ্ট হচ্ছে মেয়েটার প্রতি? কেন ভালোবাসবে না বলেও ভালোবেসে ফেলছে মেয়েটাকে? মধু জানে সুনায়রা তার ধ্বংসের কারণ হবে, তবুও কেন নিজের ধ্বংসকারীকে আপন করতে মরি হয়ে উঠেছে সে? কথাগুলো মাথায় আসতেই প্রচণ্ড ব্যথা হলো মধুর বুকে, কষ্টটা ঘিরে ধরল তাকে। মধু চোখ বন্ধ করে বড় একটা শ্বাস ফেলল, নিজেকে স্বাভাবিক করল সে। এক ঝটকায় সুনায়রার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে বলল, মানে কি এসবের? যখন তখন গায়ে হাত দিস কেন? তুই আমার থেকে দূরে থাকবি সুনেরা। আমি তোকে ভালোবাসি না। মধু চলে যাচ্ছিল। সুনায়রার খুব রাগ হলো। মধুর পথ আটকে রাগী গলায় বলল, কাকে ভালোবাসিস? কাকে ভালোবাসিস বল? ওই শান্তিকে? আমাকে তাড়িয়ে তুই কি ওই শান্তির কাছেই যাবি, তাই না? মধু ভ্রু কুচকাল, রাগে কটমট করে বলল। সরবাল, সবকিছুতে সন্দেহ। সন্দেহ করার একটা সীমা আছে। তেতে উঠল সুনয়রা। মধুর বুকে ধাক্কা দিল সে, রাগ করেই বলল, সীমা? এই সীমাটা আবার কি? এক শান্তি নিয়ে হচ্ছিল না তোর? সীমাকে জুটিয়েছিস কোথা থেকে? সন্দীপ, এতগুলো সতী নিয়ে আমি ঘর করতে পারবো না। মধু বিরক্ত হলো খুব, মুখ ভেঙচি কেটে চলে গেল সে। পিছু পিছু গেল সুনয়রা নিজেও। ধ্রুব ও তাহিয়া ঘুরতে গিয়েছিল কোথাও। বাড়ি ফিরতে রাত হয়ে গেছে। সাবরিনা বেগম মাত্রই ধ্রুবদের রুম থেকে বেরোলেন। যাওয়ার আগে রাত করে বাড়ি ফেরার জন্য বকাঝকা করলেন ধ্রুবকে। ধ্রুব আর তাহিয়া পুরোটা সময় চুপ ছিল, মায়ের মুখের উপর কথা বলেনি ওরা। সাবরিনা বেগম চলে যেতে দরজা আটকে দিয়েছে ধ্রুব। গায়ে থাকা শার্টটা খুলতে খুলতে তাহিয়ার দিকে তাকিয়েছে। সে দেখলো তাহিয়া দাঁড়িয়ে আছে আয়নার সামনে। ওর গায়ে থাকা পাতলা জর্জেট শাড়িটা ভিজে গেছে পুরোপুরি, বাইরে টুপটাপ বৃষ্টি হচ্ছে। কিছুটা পথ হেঁটে আসায় ভিজে গিয়েছে মেয়েটা। ধ্রুব ওর গায়ে শার্ট খুলল না, বুকের দিকে বোতামগুলো খুলেই এগিয়ে গেল তাহিয়ার কাছে। ওকে পেছন থেকে জড়িয়ে ধরে পিঠে পড়া চুলগুলো সরিয়ে দিল একপাশে। তাহিয়ার নগ্ন পিঠে পরপর কয়েকটা চুমু দিয়ে বলল ধ্রুব, ভিজে কাপড়ে দাঁড়িয়ে আছিস কেন তানু? তুই কি ইনডাইরেক্টলি আমাকে শাড়ি চেঞ্জ করে দিতে বলছিস? লজ্জায় মাথাটা নুইয়ে নিল তাহিয়া। মিনমিনে কণ্ঠে বলল ধ্রুবকে, ছাড় তো। ছাড়ার জন্য ধরে নিত। তাহিয়া বড় বড় চোখ করে ধ্রুবের দিকে তাকালো। ধ্রুব বুঝে নিল প্রেয়সীর প্রশ্নবোধক চাহনির মানে। ঠোঁট কামড়ে হেসে বলল, ওকে। আদর করব বলেই ধরেছি তানু। নিতে পারবি আমার গভীর স্পর্শ? আজ তোকে কাঁদাতে ইচ্ছে করছে খুব। তাহিয়ার মুখে কথা নেই, লজ্জারা ভিড় জমিয়েছে ওর চেহারায়। দুই হাত দিয়ে নিজের মুখ ঢেকেছে সে। ধ্রুব হাসলো প্রেয়সীর লাজেরাঙা মুখ দেখে। ধ্রুব তাহিয়ার সামনে গিয়ে দাঁড়ালো, ওর মুখের উপর থেকে দুই হাত সরিয়ে আলতো করে ঠোঁট ছোঁয়ালো কপালে। পুরো মুখে অজস্র চুমু দিয়ে আঁকড়ে ধরল ঠোঁট। পরম আবেশে চোখ জোড়া বন্ধ করলো তাহিয়া। খামচে ধরলো ধ্রুবের মাথার এলোমেলো চুল। ধ্রুবের হাতের বিচরণ চলছে তাহিয়ার কোমরে। গায়ে থাকা শাড়িটা পুরো এলোমেলো করে দিয়েছে ধ্রুব। ধ্রুব যখনই তাহিয়ার শাড়ির কুচিতে হাত দিল, হুঁশ ফিরল। সজোরে ধাক্কা দিল ধ্রুবর বুকে, কিন্তু ওকে টলাতে পারল না তাহিয়া। আজ ধ্রুব পুরোপুরি ডুবে গেছে প্রেয়সীতে। তাহিয়াকে কাছে পাওয়ার তীব্র বাসনা জেগেছে ধ্রুবের মনে। ধ্রুবের ঠোঁটের স্পর্শ লাগাম ছাড়াচ্ছে, কখনো মেয়েটার ঠোঁটে, কখনো গলায়, কখনো আবার বুকে গভীর চুম্বন আঁকছে সে। তাহিয়া বিরক্ত হলো ধ্রুবের আচরণে। ওর বুকে ঠেলে কিছু বলতে নিলে ধ্রুব থামিয়ে দিল তাহিয়াকে। আবারও দখল করলো মেয়েটার ঠোঁট জোড়া। বেশ অনেকক্ষণ গেল এভাবে। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে মেয়েটার। না পেরে এসে কামড় বসিয়েছে ধ্রুবের ঠোঁটে। আচমকা এমনটা হওয়ায় কিছুটা সরে গেল ধ্রুব। চোখ মুখ কুচকে রাগী দৃষ্টিতে তাকালো তাহিয়ার দিকে। তাহিয়া বুঝলো ধ্রুব রেগে গেছে ওর কাজে। মাথাটা নুইয়ে অপরাধীর মতো বলল সে। সরি। ধ্রুব দুহাত দিয়ে তাহিয়ার কোমর চেপে ওকে নিজের কাছে নিয়ে আসলো। ঘাড় কাত করে তাহিয়ার দিকে তাকিয়ে বলল, এভাবে সরি বললে হবে না তানু, অন্যভাবে বলতে হবে। কি কি বলবো? তুই যেখানে আঘাত করেছিস সেখানে গুনে গুনে 10টা চুমু দিবি। টাইম 3 মিনিট। এর মধ্যে শর্ত পূরণ না হলে আমি তোকে পানিশ করব তানু। ধ্রুবের এহেন কথায় ভরকালো মেয়েটা। সে যেন বিপদে পড়েছে আজ। ধ্রুবর থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা চালাচ্ছে ক্রমাগত। ধ্রুব আজ তাহিয়াকে ছাড়বে না বলেই ঠিক করেছে। সে শক্ত করে হাত দিয়ে চেপে ধরেছে ওর কোমর। তাহিয়ার শর্ত পূরণ না করায় যেন আরও সুযোগ পেল ধ্রুব। ঠোঁট কামড়ে হাসলো সে। তাহিয়াকে কোলে তুলে আস্তে আস্তে বিছানার দিকে এগিয়ে যেতে যেতে বলল ধ্রুব, টাইম ইজ ওভার তানু। তুই আমার কথা শুনিসনি। এবার সারা রাত আমার জ্বালাতন সহ্য কর। 1 মিনিটের জন্য ছাড় পাবি না তুই। কথাটা বলেই তাহিয়ার ঠোঁটে গাঢ় চুম্বন আঁকলো ধ্রুব। কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, নির্ঘুম রাত কাটানোর জন্য তৈরি হও বউ। তত সময়ে তাহিয়াকে বিছানায় ফেলে দিয়েছে ধ্রুব। শার্টের বোতামে হাত চালাতে চালাতে এগিয়ে আসলো তাহিয়ার কাছে। ধ্রুব যত এগোচ্ছে তাহিয়ার বুকে ধুকপুকানি ততই বাড়ছে। ধ্রুবকে স্পর্শ করলেই খামচে ধরেছে ধ্রুবর পেশিবহুল বাহু। কাপা কণ্ঠে বলছে, ধ্রুব, প্লিজ আজ না।
ধ্রুব নিজের আঙ্গুল চেপে ধরল তাহিয়ার গোলাপসম পাতলা ঠোঁট দুটোতে কানের কাছে গিয়ে মাদকতা মিশ্রিত কণ্ঠে বলল, আজই হবে তানু। আমি কন্ট্রোল হারিয়েছি। আজকের দিনটা, শুধু আজকের দিনটা আমার হয়ে যা প্লিজ। নিজেকে পুরোপুরি ছেড়ে দে আমার কাছে। বিলিভ মি তানু, ভালোবাসায় ভরিয়ে দিব তোকে। তাহিয়া ঘন ঘন শ্বাস ফেলে বন্ধ করলো চোখ জোড়া। ধ্রুবের এত সুন্দর আবদার না মেনে উপায় নেই তার। কোনোভাবেই সে উপেক্ষা করতে পারবে না ধ্রুবকে। তাহিয়া 2 হাত দিয়ে জড়িয়ে ধরল ধ্রুবের গলা। ওর মুখ পানে তাকিয়ে ওপর নিচে মাথা নেড়ে সায় জানালো ধ্রুবের ভালোবাসার ডাকে। মুহূর্তে ধ্রুবের ঠোঁটের কোণে ফুটে উঠল হাসি। সে 1 সেকেন্ডও সময় ব্যয় করলো না, এলোপাতাড়ি চুমুতে ভরিয়ে দিল মেয়েটার পুরো মুখ। ওর পরনে থাকা শাড়িটা খুলে ছুঁড়ে ফেললো মেঝেতে। মুখ ডুবালো মেয়েটার মেধিন পেটে। তাহিয়ার বিব্রস্ত দেহের প্রতিটা ভাঁজে ঠোঁট ছোঁয়ালো সে। তাহিয়ার কি যেন হলো, বিছানার চাদর খামচে ধরে চোখ বন্ধ করলো সে। ধ্রুব মুখ তুলে তাকালো তখন। তাহিয়ার বন্ধ করা চোখের পাতায় চুমু দিয়ে ওর হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল। আরো গভীর হলো ঠোঁটের স্পর্শ। মেয়েটা যেন পাগল হলো এবার। না পারছে ধ্রুবকে নিজে থেকে সরাতে, না পারছে ওর জ্বালাতন সইতে। ধ্রুবের উগ্রতা বাড়লো, চুমুর জায়গায় কামড় বসালো মেয়েটার শরীরে। তাহিয়া চোখ দুটো বন্ধ করতে গড়িয়ে পড়ল পানি। মৃদু আর্তনাদ করে বলে উঠল, আহ, লাগছে তো। তাহিয়ার বুকের উপর থেকে মাথা তুলে ওর মুখের দিকে তাকালো ধ্রুব। এগিয়ে এসে ওর ঠোঁট দুটোতে চুমু দিয়ে বলল, শুয়ে নে তানু, থামতে বলিস না আমাকে। ব্যথা পাচ্ছি ধ্রুব। কিছুই হবে না তানু, এইটুকু ব্যথা সহ্য করে নে, কথা দিচ্ছি। এতটা ভালোবাসা দিব তুই ব্যথার কথা ভুলে যাবি। কথাটা বলে ধ্রুব মত্ত হলো প্রেয়সীতে। আগের থেকেও গভীর হলো ধ্রুবের স্পর্শ। লাগাম ছাড়ালো হাতের বিচরণ। ধ্রুবের বেলাগামা ঠোঁটে ছোঁয়ায় মেয়েটা পাগল প্রায় অবস্থা। সুখময় যন্ত্রণায় চোখ বেয়ে পানি পড়ছে তার। তবুও সে সয়ে নিয়েছে ধ্রুবের সকল পাগলামি সব ভুলে আজ সায় জানিয়েছে ভালোবাসার মানুষটির ভালোবাসার ডাকে। তাহিয়ার পুরো শরীর জুড়ে রাজত্ব চালাতে ব্যস্ত ধ্রুব। সময়ের সাথে সাথে উন্মাদনা বাড়ল তার। তাহিয়ার ছোট্ট শরীরটা চাপা পড়ল ধ্রুবের শক্তপোক্ত শরীরের নিচে। ধ্রুবের অবর্ণনীয় অত্যাচার সইতে না পেরে জ্ঞান হারানোর অবস্থা মেয়েটার। তাহিয়া নিভু নিভু চোখে তাকিয়ে আছে ধ্রুবের মুখ পানে। নিজের কাপা কাপা হাত দিয়ে ওর হাত স্পর্শ করে বলল তাহিয়া। আর না প্লিজ। ধ্রুব চুমু বসালো তাহিয়ার ঠোঁটে। তাহিয়ার ক্লান্ত মুখটার দিকে তাকিয়ে বলল। তাহিয়া চোখ খুলে তাকিয়েছে। কিছু সময় হলো। চোখ খুলতেই পাশে শুয়ে থাকা ধ্রুবকে দেখতে পেল সে। মাথায় হাত ঠেকিয়ে এক দৃষ্টিতে তাহিয়ার দিকে তাকিয়ে আছে ধ্রুব। ওর এমন চাহনি দেখে রাগে দাঁত কিরমির করে বলে উঠল তাহিয়া। নির্লজ্জ কোথাকার। তাহিয়ার রাগের কারণ জানে ধ্রুব, তাই কিছু না বলে মনে মনে হাসলো সে। ধ্রুবের নির্লজ্জ চাহনি থেকে বাঁচতে তাহিয়া ঘুরে তাকালো অন্যদিকে। বিছানার একপাশে শুয়ে আছে তাহিয়া। নাড়াচাড়া করলেই মেঝেতে পড়ে যাবে এমন অবস্থা। মেয়েটার পুরো শরীর ব্যথায় টনটন করছে। উঠে দাঁড়ানোর শক্তি হারিয়েছে সে। পুরো গায়ে নখের আঁচড় আর ক্ষত। দেখে মনে হচ্ছে ধ্রুব নিজের রাগ মিটিয়েছে ওর শরীরের উপর। তাহিয়ার গায়ে একটা পাতলা চাদর জড়ানো, জড়িয়ে দিয়েছে ধ্রুব নিজেই। রাগে তাহিয়ার চাদরটা সরিয়ে দিতে ধ্রুব ঠোঁট কামড়ে হেসে বলে উঠল, ওয়াও তানু, আগের থেকে বেশি হট লাগছে তোকে। আবার শুরু করি। তাহিয়া রেগে তাকালো ধ্রুবের মুখের দিকে। হাসি সরল না ধ্রুবের মুখের। তাহিয়া কিছু বলতে চাইলেই সে বলল, আমার কি দোষ? তুই নিজেই তো আমাকে শরীর দেখিয়ে সিরিয়াস করতে চাইছিস। ধ্রুবের দিকে ঘুরে তাকালো তাহিয়া। ওর বুক ঠেলে বলল, সামনে থেকে সর। তোর হাসি দেখলে রাগ লাগছে আমার। আদর দি, রাগ চলে যাবে। রাগ হলো তাহিয়ার। দাঁত কিরমির করে বলল। ধ্রুব। ধ্রুব কিছুটা এগিয়ে এলো তাহিয়ার দিকে। ওর মুখে এসে পড়া চুলগুলো কানের পাশে গুজে দিয়ে বলল, জান, আদর দিব। ধ্রুবের লাগাম ছাড়া কথায় লজ্জা পেল মেয়েটা। চোখ নামিয়ে নিল সে। বিছানার চাদর দিয়ে ঢেকে নিল নিজের বিব্রস্ত শরীরটা। ধ্রুব ওই চাদর টেনে সরিয়ে দিল তাহিয়ার গায়ের উপর থেকে। 2 হাতে মেয়েটাকে আগলে নিয়ে বলল, চাদরের কি প্রয়োজন, আমি আছি তো। কথাটা বলে ধ্রুব শক্ত করে জড়িয়ে ধরল তাহিয়াকে। প্রচণ্ড যন্ত্রণা হলো তাহিয়ার শরীরে। চিরমিরিয়ে উঠল গায়ের প্রতিটা ভাঁজের ব্যথা। মৃদু আর্তনাদ করে বলে উঠল সে। লাগছে ধ্রুব। ধ্রুব আগলা করলো হাতের বাঁধন। উদ্বিগ্ন কণ্ঠে বলল, কোথায় লেগেছে তানু, কোথায় লেগেছে আমাকে বল। তাহিয়া সরিয়ে দিল ধ্রুবের হাত। অন্যদিকে মুখ ফিরিয়ে মিছে মিছে রাগ দেখিয়ে বলল, চুপ কর। দরদ দেখাবি না একদম। ব্যথা দিয়ে আবার মায়া দেখানো হচ্ছে। ধ্রুবের ঠোঁটের কোণে দুষ্টুমিতে ভরা হাসি। সে এগিয়ে গেল তাহিয়ার কানের কাছে ফিসফিস করে বলল, এবার থেকে প্রতিদিন এমন হবে, অভ্যাস করে নে তানু। কথাটা বলতে বলতে বিছানা থেকে উঠে গেল ধ্রুব। তাহিয়া তাকিয়ে রইল লোকটার যাওয়ার পানে। ধ্রুবের শার্টলেস রূপ দেখে মুহূর্তে তাহিয়ার মনে পড়ল রাতের কথা। লজ্জায় লাল হলো মেয়েটার মুখ।
মেঝের দিকে চোখ গেলে নিচে পড়ে থাকা ধ্রুব আর ওর জামা কাপড় নজরে এলো তাহিয়ার। আরেক দফা লজ্জা পেল, সে চাদর দিয়ে মুখ ঢেকে নিল। সাথে সাথে তাহিয়ার কানে বাজছে মাঝরাতে ধ্রুবের ফিসফিস করে বলা কথাগুলো। গতরাতে তাহিয়া যেন নতুন করে আবিষ্কার করেছে ধ্রুবকে। ওর বেলাগামক কথা, পাগল করা হাতের স্পর্শ, সব যেন এখনো অনুভব করতে পারছে তাহিয়া। তাহিয়া এসবই ভাবছিল, ছেদ পড়ল ওর ভাবনায়। ধ্রুব আবারও এসে জাপটে ধরল ওকে, মেয়েটাকে মিশিয়ে নিল নিজের বুকের সাথে। সকাল হলেই ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছে দোয়েল। ওরা সবাই রেডি হয়েছে বাড়ি ফেরার জন্য। রাহুল, স্নিগ্ধ আর লিয়ার পাশে দাঁড়িয়ে আছে দোয়েল। ওরা গাড়ি নিয়ে অপেক্ষা করছে স্রোত কাব্যের জন্য। এদিকে দোয়েলের চোখে মুখে বিরক্তির ছাপ। দীপ্তকে দোয়েল কোথাও পাঠিয়েছিল, এখনও আসছে না দেখে বিরক্ত এসে নিজেই খুঁজতে গেল। রাহুল বিষয়টা লক্ষ্য করে পিছু নিল দোয়েলের। দোয়েল হাঁটছে আর আশেপাশে দেখছে চারিদিকটা কি সুন্দর। এই কিছুদিন সবার সাথে হাসি মজা করে ভালোই লেগেছে ওর। দোয়েল আবারও স্মরণ করে নিল এখানে কাটানো সুন্দর মুহূর্তগুলোর কথা। ওর ঠোঁটের কোণে ফুটে উঠল হাসির রেখা। সামনে কারো উপস্থিতি লক্ষ্য করে মুখ তুলে তাকালো দোয়েল। পা জোড়া থেমে গেল। সামনের দৃশ্য দেখে কিছুটা পিছিয়ে গেল সে। সৌরভ দাঁড়িয়ে আছে দোয়েলের বয়সী একটা মেয়ের সামনে। মেয়েটাকে পর্যবেক্ষণ করে বুঝলো দোয়েল সে মা হতে চলেছে। মেয়েটা ভারী সুন্দর, সৌরভের পাশে ভালোই মানিয়েছে ওকে। দোয়েল দীর্ঘশ্বাস ফেললো, বিড়বিড় করে আওড়ালো। অথচ সবটা আমার হওয়ার কথা ছিল। নিয়তি বড্ডই নিষ্ঠুর। আমরা যা মন থেকে চাই তা কখনো আমাদের হয় না। দোয়েলের দিকে চোখ পড়ল সৌরভের। ওর পাশে থাকা মেয়েটাকে বুঝিয়ে সুঝিয়ে রুমে পাঠালো সে। দোয়েল চলে যেতে চাইলে ডেকে উঠল সৌরভ। চলে যাচ্ছ? পিছু ফিরে তাকালো না দোয়েল। সৌরভ এসে ওর সামনে দাঁড়াতে আস্তে করে উত্তর দিল দোয়েল। হুম। তুমি আমাকে মনে রেখেছো দোয়েল? দোয়েল চুপ করেই রইল। ঘৃণিত দৃষ্টিতে তাকালো ওর সামনে দাঁড়িয়ে থাকা স্বার্থপর লোকটির দিকে। সৌরভ কিছু বলবে তার আগেই বলল দোয়েল। না, ঘৃণায় রেখেছি। যাক, শান্তি রেখেছো তো। ভালোবাসা না হোক, ঘৃণা রেখেছো। কজনই বা মনে রাখে এইভাবে? লোকটার কথায় যেন বিরক্ত হচ্ছে দোয়েল। সে করার কথা বাড়াতে চাইল না। চলে যেতে নিলেই সৌরভ হাত ধরল ওর। বিরক্তি ভঙ্গিতে তাকালো দোয়েল, তেতে উঠে বলল, সমস্যা কি? হাত ছাড়ুন। সাথে সাথেই সৌরভ ছেড়ে দিল দোয়েলের হাত। অবাক চোখে তাকিয়ে রইল মেয়েটার দিকে। আগে কিনা এই দোয়েল কারণে অকারণে হাত ধরত সৌরভ। কতটা পজিটিভ ছিল ওকে নিয়ে, অথচ আজ ওদের মধ্যে কত দূরত্ব। সৌরভের মন জুড়ে মেয়েটা থাকলেও ওদের এক হওয়ার পথ খোলা নেই। দোয়েল বিড়বিড় করে বকাঝকা দিল সৌরভকে। বিরক্ত হয়ে সে জায়গা ছাড়লো তখনই। দোয়েল চলে যেতেই সৌরভের সামনে এসে দাঁড়ালো রাহুল। সৌরভের হাত মুচড়ে রক্তচক্ষু নিয়ে তাকিয়েছে ওর দিকে। বেচারা সৌরভ ভোরকে তাকালো রাহুলের দিকে, চোখ মুখ কুচকে বলল, আরে ব্রো, করছো কি? লাগছে তো। দাঁতে দাঁত চেপে বলল রাহুল। আমারও লেগেছে রে। সাথে সাথেই বিস্মিত কণ্ঠে বলে উঠল সৌরভ। কি? হ্যাঁ, কলিজায় লেগেছে আমার। তুই আমার পাখির হাত ধরলি কেন? যে হাত আমি এখনো ধরিনি সেই হাত তুই ধরবি কেন? উত্তর দে। রাহুল চিৎকার দিয়ে বলল কথাগুলো। সৌরভ নিরুপায় দৃষ্টিতে তাকিয়ে রইল কেবল। রাহুলের চোখে মুখ দেখে স্পষ্ট বুঝতে পারছে রাহুল ভালোবাসে দোয়েলকে। সৌরভ হেসে বলল, দোয়েল তোমার পাখি, কিন্তু ও ও কিন্তু কি? যদি বলি ও আমার। পুরো কথাটা বলতে দিল না রাহুল। ঘুষি মারল সৌরভের মুখে। রাগে গর্জে উঠে বলল ওকে, চুপ, একদম চুপ। পাখি শুধু আমার, আমার মানে আমার। শোনো সৌরভ, তোমার সাথে ওর কি সম্পর্ক আমি জানি না, তবে বেশ বুঝতে পারছি তুমি আমার পাখির কষ্টের কারণ। আর আমি থাকতে পাখিকে কষ্ট দিতে দেব না। ও কষ্ট পাবে এমন কিছু আমি ওর আশপাশেও রাখবো না। বুঝতে পারছো তুমি? আজকের পর আর দোয়েলের সামনে আসবে না। তুমি ওর অতীত ছিলে, খারাপ অতীত। আমি ওর বর্তমান আর ভবিষ্যৎ। তুমি যতটা অবহেলা অবজ্ঞা করেছো, আমি তার থেকে দ্বিগুণ ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবো ওকে। সৌরভ ওর নাক চেপে ধরে তাকিয়ে আছে রাহুলের দিকে। ছেলেটার বলা কথাগুলো যেন ওর কানে বাজছে। নিজেকে স্বাভাবিক করে বলল সৌরভ, মাথা ঠান্ডা করো ব্রো, তোমার বাকি তোমারই আছে। আমার পাখি আমারই থাকবে। তুমি কে? কেউ ওকে আমার থেকে আলাদা করতে পারবে না। থাকো না নিজের বউ নিয়ে শান্তিতে। আমাদের মধ্যে কেন এসেছো বাল? গোড়া থেকে উপড়ে ফেলবো বলে দিচ্ছি। কথাটা বলে চলে গেল রাহুল। সৌরভ হা করে তাকিয়ে রইল ছেলেটার যাওয়ার পানে। তবে রাগ হয়নি সৌরভের। দোয়েলের জীবনে ওর জায়গাটা তবে অন্য কেউ নিয়ে ফেলেছে। ছেলেটা ভালোবাসে ওকে, যেভাবে ভালোবাসতো দোয়েল সৌরভকে। সৌরভ নিজের মন প্রাণ দিয়ে ভালোবাসতো এই মেয়েটিকে।
মনে মনে তাকে ঘিরে বুনেছিল অগণিত স্বপ্নের রঙিন চাদর, কল্পনায় সুন্দর ভবিষ্যৎ সাজিয়েছিল তাকে নিয়ে। হুট করে এক কালবৈশাখী ঝড় এসে সবটা কেমন ওলটপালট করে দিল। দোয়েল তখন সবে কলেজে উঠেছে, সৌরভ ওর কলেজে সিনিয়র ছিল। তার উপর সৌরভের আব্বু দোয়েলের বাবার বন্ধু, ওদের রোজ দেখা হতো। সৌরভের মনে ধরেছিল চঞ্চল দোয়েলকে, মেয়েটাকে ভালোবেসেছিল সে। দোয়েল যখন বুঝলো সৌরভ ওকে সত্যি ভালোবাসে, তখন সেও সায় জানালো ওর ভালোবাসার ডাকে। মেয়েটার চঞ্চল মনে রং লেগেছিল যেন। সে নিজের সবটুকু নিয়ে ভালোবেসেছিল সৌরভকে, কিন্তু আল্লাহ বোধহয় ওদের এক হওয়া লিখে রাখেনি। আল্লাহর দোষ দিয়ে বা কী হবে, সৌরভ নিজে হাতে শেষ করেছে সবটা। সৌরভ নিজের চাকরির জন্য বাইরে গেল, সেখানে গিয়ে নতুন কত মানুষের সাথে তার পরিচয় হলো। দেখা হলো দোয়েলেরই বয়সী এক মেয়ের সাথে। মেয়েটার প্রতি কখনোই সৌরভের অনুভূতি জন্মায়নি। সে ভালো না বাসলেও মেয়েটা তাকে ভালোবাসত। একটা সময় সৌরভ খারাপ পথে চলে যায়। ওর মস্তিষ্কে সেট হয়ে যায় টাকার নেশা, মদ খাওয়া, জুয়া খেলা, সব খারাপ অভ্যাসকে আপন করে নেয় সে। নিজের সব কিছু খুইয়ে যখন নিঃস্ব, তখনই ওর অফিসের বস শর্ত দেন ওনার বাক প্রতিবন্ধী মেয়েকে বিয়ে করতে হবে, নইলে চাকরি হারাতে হবে। যেভাবে পারেন ওর ক্ষতি করবেন উনি। সৌরভ মেয়েটাকে ভালোবাসতো না, তবে জানতো মেয়েটা ওকে ভালোবাসে। সৌরভ তখন ভুলে গেল দোয়েলের কথা, নিজের ক্যারিয়ার গুছাতেই ব্যস্ত হলো সে। দোয়েলের জায়গাটা দিল অন্য কাউকে সে। মেয়েটাই আজ ওর স্ত্রী। কথাগুলো ভেবে দীর্ঘশ্বাস ফেলল সৌরভ। দোয়েলের কাছে ক্ষমা চাওয়ার মুখ নেই ওর। সৌরভ চায় দোয়েল ভালো থাকুক, ওর জীবনে সুখী হোক সে। আর তার অপেক্ষায় দিন গুনে দোয়েল নিশ্চয়ই কষ্ট পেয়েছে এতগুলো দিন। চঞ্চল দোয়েল হারিয়ে গেছে গম্ভীরতায়। সৌরভ যে অনুশোচনায় ভুগে সর্বক্ষণ। দোয়েল এসে দাঁড়িয়েছে সবার সামনে। রাহুলও মুখ ভার করে এসেছে, ওর পিছু পিছু রাগে ফেটে পড়ছে ছেলেটার মাথা। খানিকক্ষণ আগে দোয়েলকে ওই সৌরভের সাথে দেখেই ওর এত রাগ লাগছে। দোয়েল তখন আর চোখে তাকালো রাহুলের দিকে। কিছু সময় আগে সৌরভকে বলা রাহুলের সবগুলো কথায় আড়ালে দাঁড়িয়ে শুনেছে সে। দোয়েলের মনে মনে ভালোই লাগছে, তবে বুঝতে দিচ্ছে না রাহুলকে। সকলেই দাঁড়িয়েছিল এক জায়গায়। কাব্যের কণ্ঠস্বর কানে আসতে মাথা ঘুরিয়ে ওর দিকে তাকালো প্রত্যেকে। এই ছোটটাকে নিয়ে আমি আর পারি না। সেই কখন আসতে বললাম, এখনো মহারানী রেডি হচ্ছেন। কাব্যের কথা শুনে রাহুল আর ওর বাকি বন্ধুরা হেসে বলল, এ কাকে দেখছি? এটা কি আমাদের কাব্য? বাবা, কাব্য ভাই তো বউয়ের ন্যাওটা, কিন্তু চিন্তা বউকে নিয়ে। অথচ এই কাব্যের কত অ্যাটিটিউড ছিল, মেয়েদের কাছে ঘেঁষতো না সে। কাব্য চোখ গরম করে তাকালো বন্ধুদের দিকে, গম্ভীর কণ্ঠে ধমকের স্বরে বলল, চুপ কর। করলাম চুপ, কিন্তু ভাই তুই মন থেকেই বউ পাগল। কাব্য কথাবার্তা না বলে চলে গেল। স্রোতকে আনতে যতটা রাগ নিয়ে সে এসেছিল, স্রোতের কাছে ততটাই যেন মুগ্ধ হলো স্নিগ্ধ সুন্দর নীলাম্বরীকে দেখে। মেয়েটা কালো রঙের শাড়ি পরেছে, লম্বা কালো চুলগুলো ছেড়ে দিয়েছে সে। মুখটা কত সুন্দর দেখাচ্ছে, গালগুলো আগের থেকে ফোলা ফোলা লাগছে। প্রেগনেন্সির কারণে শরীরেরও স্বাস্থ্য বেড়েছে কিছুটা, কেমন আদুরে আর পুতুল পুতুল লাগছে ওকে। কাব্য চোখ ফেরাতে পারছে না তার নীলাম্বরী থেকে। নীলাম্বরীর মোহনীয় রূপ দেখে কাব্যের মন ভরে উঠেছে মুগ্ধতা, বিস্ময় আর গভীর ভালোবাসায়। স্রোত চোখ তুলে কাব্যের দিকে তাকাতেই চোখাচোখি হলো দুজনার। কাব্যের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল মুহূর্তে। বুকের বাঁ পাশে হাত রেখে গেয়ে উঠল। কাব্যের গাওয়া গান স্রোতের কানে এলেই হেসে উঠল সে। এ যেন প্রশান্তির হাসি। স্রোত আস্তে আস্তে হেঁটে কাব্যের সামনে এসে দাঁড়ালো। মিষ্টি হেসে জিজ্ঞাসা করলো ওকে, কেমন লাগছে? কাব্য ওর কাছে টেনে নিল নীলাম্বরীকে, আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল স্রোতের কপালে। ওর হাসি মুখের দিকে তাকিয়ে মন্ত্রমুগ্ধের ন্যায় বলল, অপরূপ সুন্দর লাগছে তোমাকে। আমার হৃদয়ের ঝড় তোলার মতো সুন্দর, আমার বুকের ভেতরে কম্পন ধরানোর মতো সুন্দর। আমার হৃদয়ে ক্ষণে ক্ষণে সুর তুলছে তোমার নামে। তোমাকে অসম্ভব সুন্দর লাগছে আমার ব্ল্যাক রোজ। প্রিয় পুরুষের প্রশংসার পুলকিত হলো অষ্টাদশীর মন। সে মুখ গুজল কাব্যের বুকে। প্রেয়সীর আলিঙ্গনে হৃদস্পন্দনের গতি বাড়ল কাব্যের। স্রোত স্পষ্ট শুনতে পাচ্ছে কাব্যের অবাধ্য হৃদস্পন্দনের শব্দ, যেন প্রতিটা হৃদস্পন্দনে প্রতিধ্বনিত হচ্ছে ওর নাম। কথাটা ভেবেই হাসলো স্রোত, শক্ত করে জড়িয়ে ধরল কাব্যকে। কিছু সময় যেতেই কানে এলো কাব্যের বলা কথা, আমাদের বাড়ি ফিরতে হবে স্রোত। স্রোত কিছুটা সরে গিয়ে উত্তর দিল, চলুন। কাব্য কথা না বলে কোলে তুলে নিল নীলাম্বরীকে। আগাতে লাগলো সামনের দিকে। স্রোত পড়ে যাওয়ার ভয়ে কাব্যের কলার আঁকড়ে ধরে ফেললো। চোখে মুখে ভয় নিয়ে বলল, আরে নামা নামায় পড়ে যাব তো। ইস, আমি থাকতে আর কিচ্ছু হবে না স্রোত, বিশ্বাস রাখো। আমি মরে যাব, তবুও তোমাকে ব্যথা পেতে দিব না। স্রোত নিশ্চিত হলো কাব্যের কথায় লোকটা ওকে বড্ড ভালোবাসে, কত সুন্দর আগলে নেয় সব বিপদ থেকে। তার কোলে উঠে কিনা স্রোত ভয় পাচ্ছে।
সুনেহরা ড্রয়িং রুমে পাতানো লম্বা সোফায় বসে আছেন সাহেলা বেগম। সামনে গরম চায়ের কাপ হাতে বসে আছেন সুনেহরার আব্বু আনোয়ার সাহেব। তারা কোনো কিছু নিয়ে কথা বলছিলেন। সুনেহরা তখন হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলো। আনোয়ার সাহেব ওর দিকে তাকিয়ে ভ্রুকুচকে কর্কশ কণ্ঠে ডেকে বললেন, এই অসময়ে কোথা থেকে ফিরলে? তোমাকে বাইরে যেতে বারণ করেছিলাম তো। সুনেহরা ভয়ে বাবার দিকে তাকালো। ওনার মুখের দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। সে আমতা আমতা করে বলল, আসলে আব্বু, আসলে কি সুনেহা, এই রাতের বেলায় কোনো ব্যাংক খোলা থাকে? আমাকে বলো তো। কাজে ছিলে, এমন মিথ্যা কথা একদম বলবে না। কোথায় ছিলে তুমি? সুনেহরা বোঝাতে পারছে না কি বলবে। ছোট ছোট চোখ করে তাকিয়েছে মধুর আম্মুর দিকে। ও যেন চোখের ইশারায় বলছে ওনাকে, এবারের মতো বাঁচিয়ে নাও ফুপি, আর এমন ভুল করব না আমি। সাহেলা বেগম বুঝলেন মেয়েটার চাহনির মানে। তিনি কিছু বলতে নিলেই হাত উঁচিয়ে থামিয়ে দিলেন। আনোয়ার সাহেব কাট গলায় বললেন, তুমি ওকে মাথায় তুলেছ বোন। ওর সাহস বেড়ে গেছে, এতটা বেড়েছে যে আমার কথা অমান্য করে বাইরে যাচ্ছে। ওকে শাস্তি পেতে হবে। কথাটা বলেই উঠে এলেন আনোয়ার সাহেব। মেয়ের হাত ধরে টেনে হিঁচড়ে রুমের দিকে নিয়ে যাচ্ছিলেন তিনি। তখনই কানে এলো পরিচিত কণ্ঠস্বর। সকলেই তাকালো দরজার দিকে। মধু দরজার কাছে হেলান দিয়ে দাঁড়িয়েছে। ঘাড় কাত করে সুনেরার দিকে একবার তাকালো সে, পরে আবার আনোয়ার সাহেবের দিকে তাকিয়ে বলল, সুনেরা আমার সাথে ছিল আঙ্কেল। আমরা একসঙ্গে ঘুরতে বেরিয়েছিলাম। ফিরতে রাত হবে ভাবিনি। ওর বলতে লজ্জা করছে হয়তো, তাই আমিই বললাম। আনোয়ার সাহেব মেয়ের হাত ছাড়লেন। মধুর সামনে এসে দাঁড়িয়ে বললেন, তুমি সত্যি বলছো তো দিব্য? সত্যি বলছি আঙ্কেল। আনোয়ার সাহেব খুশি হলেন। তিনি বহু আগে থেকে মেয়ের জন্য মধুকে ঠিক করে রেখেছিলেন। তবে মধু যে উদাসীন সে কখনোই সায় জানায়নি এই বিয়েতে। আজ ওরা একসঙ্গে ঘুরতে গিয়েছিল শুনে আনোয়ার সাহেব বেশ খুশি হলেন। সাথে সাহেলা বেগমও খুশি হলেন। আনোয়ার সাহেব মেয়ের দিকে তাকিয়ে বললেন, বোকা মেয়ে, আগে বলবে তো। দাঁড়িয়ে আছো কেন? আমার জামাইয়ের জন্য খাবার বানিয়ে নিয়ে আসো। সুনেহরা যেতে যেতে পিছু ফিরে মধুর দিকে তাকালো। মধু বাঁকা হাসলো ও তাকাতে সুনেহরার বুকটা ধক করে উঠল। বেশ বুঝতে পারছে মধুর মনে অন্য কোনো মতলব আছে। এই মধু তাকে আজ বাঁচালেও কাল বিপদে ফেলতে দুইবার ভাববে না। সুনেহরার চুলোয় চায়ের পাতিল বসিয়ে আনমনে কি যেন ভাবছে। মধু ওকে কেন বাঁচালো? ওরা তো একসাথে কোথাও যায়নি। ও তো এত সময় ছিল রাফসান আর ওর টিমের বাকিদের সাথে। তাহলে মধু কেন মিথ্যা বলল? স্বার্থ ছাড়া সুনেহরাকে বাঁচানোর ছেলে তো মধু না। কি চলছে ওর মাথায়? সুনেহরা ভাবছিল এসবই। আচমকাই মনে হলো কেউ ওর পিছনে দাঁড়িয়ে আছে। স্পষ্ট অনুভব করতে পারছে নিজের পাশে অন্য কারো উপস্থিতি। সুনেহরা ঘাড় ফিরিয়ে তাকিয়েছিল মাত্র, তখনই কেউ তার ঠান্ডা হাত দিয়ে ওর পেট স্পর্শ করলো। সাথে সাথে চোখ মুখ কুচকে বন্ধ করে নিল সুনেহরা। ওর পিছনে দাঁড়িয়ে থাকা লোকটা গরম শ্বাস আছড়ে পড়ছে মেয়েটার খোলা মেলা ঘাড়ে। সুনেহরা বুঝে নিয়েছে মানুষটাকে কে এভাবে স্পর্শ করছে। ওকে কেমন অস্বস্তি হলো। সুনেহরার কাপা কণ্ঠে বলল, দিব, কি কি করছিস এসব? ছুঁয়ে দিলাম তোকে। মানে? ছেলেটা কি? মধুর এমন প্রশ্নে ভরকালো সুনেহরা। কিছু একটা মনে করার চেষ্টা করে বলল, কোন ছেলে? রাগে মধুর কপালে শিরা ফুলে উঠেছে। মুহূর্তেই শক্ত করে চেপে ধরেছে সুনেহরার হাত। সাথে সাথে মেয়েটা ঘুরে তাকিয়েছে ওর দিকে। মধু সুনেহরার হাত দুটো পিছনের দিকে নিয়ে গেল। রাগী গলায় বলল, ওকে ঢং করছিস আমার সাথে? ছেলেটা কে বল? সারাক্ষণ ওভাবে তোর সাথে চিপকে থাকে কেন? ওর সাথে কি সম্পর্ক তোর? মধুর কথাবার্তায় বেশ বুঝতে পারছে সুনেহরা ছেলেটা রেগে গেছে কোনো কারণে। কিছুক্ষণ আগে রাফসানকে সাথে নিয়ে কোনো একটা কেসের তদন্তে বেরিয়েছিল সুনেহরা। সেখান থেকে ফিরতে এত সময় লাগলো। মধু কি তখনই কোনোভাবে দেখে নিয়েছে ওদেরকে? রাফসানের কথায় কি জিজ্ঞাসা করছে মধু? কথাগুলোই মনে মনে ভাবছে সুনেহরা। এমন সময় মধু ওকে আরও কাছে টেনে নিল। সুনেহরা টাল সামলাতে না পেরে ধাক্কা খেল মধুর শক্তপোক্ত বুকের সাথে। বিরক্তি ভঙ্গিতে ওর মুখ পানে চেয়ে বলল, হচ্ছেটা কি দিব? ছাড় আমাকে। ছাড়বো না। ওই ছেলেটা কে বল? সুনেহরা খানিকক্ষণ চুপ থেকে রসিকতার স্বরে বলে উঠল, আর ইউ জেলাস দিব্য? আমাকে অন্য কারোর সাথে দেখে তোর বুকে লাগছে তাই না? জেলাস আর আমি কখনই না। তাহলে এমন করছিস কেন? মধু কথা খুঁজে পেল না, ছেড়ে দিল সুনেহরাকে। সাথে সাথে গ্যাস অফ করলো সুনেহরা। মধু আবারও এগিয়ে গেল ওর কাছে, তাকালো মেয়েটার নরম পিঠের দিকে। ইচ্ছে হলো ঘাড়ে এসে পড়া চুলগুলো একপাশে সরিয়ে দিতে। তাই করলো মধু। আলগোছে মেয়েটার ঘাড়ে এসে পড়া ছোট চুলগুলো সরিয়ে দিল একপাশে। সুনেহরা কেঁপে উঠলো। আবারও সরতে চাইলেই মধু আটকে দিল ওকে। সুনেহরার কানের কাছে এসে হিসিয়ে বলল মধু, আমার আগে তোকে কোনো ছেলে স্পর্শ করেছে সুনেরা? কঠোর সুনেহরা কেমন নরম হয়ে গেছে এই মুহূর্তে। প্রিয় মানুষটার আলতো ছোঁয়ায় বশ মেনেছে সে। মিনমিনে কণ্ঠে জবাব দিল, না
মেয়েটা। মধু বাঁকা হাসলো। সুনিয়ারা কিছু বুঝে ওঠার আগে গাঢ় চুম্বন আঁকলো মেয়েটার ঘাড়ে, মুখ ডোবালো গলার ভাঁজে। মধুর হঠাৎ স্পর্শে কেঁপে উঠল মেয়েটার সর্বাঙ্গ। কি করবে বুঝতে না পেরে চোখ জোড়া বন্ধ করলো সে। গায়ে থাকা জামাটা হাতের মুঠোয় নিয়ে কচলাতে শুরু করলো। কিছু মুহূর্ত ব্যয় হলে কানে এলো বেপরোয়া মানবটির গম্ভীর কণ্ঠস্বর। আজ, এখন, এই মুহূর্তেই আমি তোকে স্পর্শ করলাম সুনেরা। মনে রাখবি, আমি প্রথম পুরুষ যে তোকে স্পর্শ করলো। আমাতেই তোর সূচনা হলো, আর আমাতেই হবে সমাপ্তি। ভুলেও আমার জায়গায় অন্য কাউকে আসতে দিতে যাবি না। ওই ছেলেটার সাথে যেন দ্বিতীয়বার তোকে আর না দেখি। খোদার কসম, আমার কথা না মানলে জ্যান্ত কবর দিয়ে ফেলবো। কথাটা বলে 1 মিনিটও দাঁড়ায়নি মধু। গটগট করে হেঁটে বেরিয়ে গেছে কিচেন থেকে। সুনাইরা যেন ভ্রমের মধ্যে আছে। কি হলো এখনই? মধু ওকে অত গভীরভাবে স্পর্শ করলো, অধিকার বোধ দেখালো ওর উপর। সুনাইরার মনের মধ্যে এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। রাগ লাগছে, আবার আনন্দ হচ্ছে। কেন হচ্ছে এমন? ভাবনায় ব্যাঘাত ঘটল মেয়েটার। হাতে থাকা ফোনে রিংটোন বেজে উঠল। চোখের সামনে আনলেই দেখলো রাফসানের নাম্বার। কলটা রিসিভ করবে এমন সময় মনে পড়ে গেল মধুর বলা শেষ কথা। কি যেন ভেবে কলটা কেটে দিয়ে ফোন অফ করে দিল সুনেরা। কাব্যের গাড়িটা এসেছে, থেমেছে ওদের আলিশান বাড়ির গেটের সামনে। সময় তখন সন্ধ্যা। আস্তে আস্তে দিনের আলো কেটে গিয়ে অন্ধকারে ডুবে যাচ্ছে প্রকৃতি। মাঝ রাস্তায় গাড়িটা খারাপ হয়ে যাওয়ায় ফিরতে অনেকটাই দেরি হয়েছে ওদের। স্রোত ঘুমিয়ে আছে কাব্যের কাঁধে মাথা রেখে। সামনে ড্রাইভিং সিটে বসে আছে রাহুল, আর ওর পাশেই দোয়েল। দীপ্ত আসছে পরের গাড়িতে লিয়া আর স্নিগ্ধর সাথে। রাহুল ড্রাইভিং থামিয়ে সামনের মিররের দিকে তাকালো। স্পষ্ট দেখলো স্রোত কাব্যকে। কাব্য আলতো করে ভালোবাসার পরশেকে দিচ্ছে নীলাম্বরীর পুরো মুখে। বিড়বিড় করে কি যেন কথা বলছে মেয়েটার সাথে। যদিও রাহুলের কানে আসছে না কথাগুলো, তবে বড্ড অবাক হচ্ছে রাহুল। কঠোর ও বদমেজাজি চাপা স্বভাবের কাব্য কাউকে এত ভালোবাসতে পারে, তা উন্মাদের মতো। মেয়েটার প্রতি যেমন কাব্যের সকল রাগ, তেমন ওর কাছে কাব্য শান্তি খুঁজে পায়। পুরো দুনিয়া ওকে সামলাতে ব্যর্থ হলেও নীলাম্বরীর ভালোবাসা কাব্যকে সামলাতে বাধ্য। এতদিনে একটা জিনিস ভালো করেই বুঝেছে রাহুল। কাব্যস্রোতকে এতটাই ভালোবাসে যে নিজের জীবন দিতে একবারও পরোয়া করবে না সে। কোথায় ছিল কাব্যের এই রূপ? স্রোতের আগমনে কতটা বদলে গেছে কাব্য। এগুলো ভাবলেই অবাকের চূড়ান্ত সীমায় পৌঁছায় রাহুল। ভালোবাসা বুঝি এমনই হয়, কাউকে পুরোপুরি বদলে দিতে পারে এই ভালোবাসা নামক জিনিসটা। রাহুল পেছনের দিকে তাকিয়ে গলা খাকারি দিয়ে বলে উঠল, হয়েছে ভাই, বউকে শান্তি দে কিছু সময়ের জন্য। গাড়িতেই কি সব সেরে ফেলবি? রুমে গিয়ে রোমান্স করার জন্য নিজের এনার্জি বাঁচিয়ে রাখ। কাব্য ভ্রু কুঁচকে তাকালো রাহুলের দিকে। স্রোতকে কোলে তুলে গাড়ি থেকে নামলো সে। যেতে যেতে বলল রাহুলকে, আমার পাগল মন শুধু বউ বউ করে। কি করে বল? ও আশেপাশে থাকলে আমার এনার্জি বেড়ে যায়। রাহুল প্রতি উত্তরে কিছুই বলল না। কাব্য চলে গেলে দীর্ঘশ্বাস ছেড়ে আহত কণ্ঠে বলল, আজ একটা ব্যক্তিগত মুরগি থাকায় শেয়ারগিরি দেখাতে পারি না। রাহুলের পাশে দাঁড়িয়ে থাকা দোয়েল ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে ওর দিকে। এখনই বলা রাহুলের কথাটা শুনে মুখ টিপে হাসলো। কথা না বাড়িয়ে চলে গেল বাড়ির উদ্দেশ্যে। রাহুল তার পাখির যাওয়ার পানে তাকিয়ে বলল, কবে যে এই পাখিটা আমার ভালোবাসা বুঝবে? ভবিষ্যৎ বাচ্চার মাকে পটাতে এতটা মেহনত করতে হবে জানলে আমি বাংলাদেশেই আসতাম না। তবে এসেছি যখন, পাখিকে নিজের খাঁচায় বন্দি করেই ছাড়বো। দোয়েল যেতে যেতে হাঁটার গতি কমালো। কানে গেল রাহুলের বলা কথা। মুচকি এসে বিড়বিড় করে বলল সে, লোকটা পারেও। বাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়ে আছেন সাবরিনা বেগম। স্রোত আসতে শুনে সেই তখন থেকে অপেক্ষা করছেন উনি। আজ বাড়িতে কত রকমের রান্না বান্না হয়েছে, সবই স্রোতের পছন্দের খাবার। নিজ হাতে সাবরিনা বেগম ওনার যা বানিয়েছেন সবটা। মাহতাব সাহেব হাঁটতে পারেন না ইদানিং, ঘরবন্দি জীবন কাটাতে হয় ওনাকে। তবে ছেলে আর বৌমাকে এক নজর দেখবেন বলে পায়ের ব্যথা নিয়ে এত সময় হলো বসে আছেন তিনি। আজ ড্রয়িং রুমে ধ্রুব আর তাহিয়াও আছে। স্রোত মা হতে চলেছে বিষয়টা সবারই জানা। বাড়িতে নতুন সদস্য আসার খবরে সকলেই খুব খুশি। কাব্যের চাচাতো পুরো পাড়ায় মিষ্টি বিলিয়েছেন এই খুশির খবরে। ধ্রুব নিজের অফিসের সব স্টাফদের ট্রিট দিয়েছে। সবার থেকে বেশি খুশি বোধহয় সাবরিনা বেগম নিজেই, কিন্তু উনি তো গম্ভীর। নিজের খুশিটা তেমনভাবে প্রকাশ করতে পারেন না। এদিক থেকে কাব্যের সাথে ওনার বড্ড মিল। কলিং বেল বাজতে দৌড়ে গিয়ে দরজাটা খুলে দিয়েছে তাহিয়া। সকলেই তখন জড়ো হলেন সদর দরজার সামনে, কিন্তু যার আসার অপেক্ষায় ছিলেন প্রত্যেকে সে তো কাব্যের কোলে ঘুমিয়ে আছে। কাব্য ও প্রত্যেকের দিকে একবার তাকালো, গম্ভীর কণ্ঠে বলল, কি সমস্যা? সাথে সাথে একইভাবে উত্তর দিলেন সাবরিনা বেগম। সমস্যা হতে যাবে কেন কাব্য? কাব্য ভ্রু কুচকালো। রাগ হলো, সংযত করলো নিজেকে। ও ভেতরে
প্রবেশ করার জন্য পা বাড়ালে প্রত্যেকে সরে গেলেন একপাশে। কাব্য সিঁড়ি বেয়ে নিজের রুম পর্যন্ত গেল। তখনও বাড়ির সব মানুষের নজর ওর দিকে। স্রোতকে বিছানায় শুইয়ে দিয়ে দরজাটা আটকে দিল কাব্য। নিজে চলে গেল ওয়াশরুমে। শরীরটা কেমন লাগছে, শাওয়ার না নিলে হবেই না এমন অবস্থা। বেশ অনেক সময় পর ভিজে শরীরে ওয়াশরুম থেকে বেরিয়েছে কাব্য। কপালে এসে পড়া চুলগুলো থেকে চুয়ে চুয়ে পড়ছে পানি। ড্রেসিং টেবিলের আয়নাটার সামনে দাঁড়িয়ে গুনগুনিয়ে গান গাইছে কাব্য। কাবার থেকে একটা শার্ট বের করে ওটাই পড়ছিল সে। মাত্র কয়েকটা বোতাম লাগিয়েছে, তখনই নজর গেল স্রোতের দিকে। মেয়েটা শুয়ে আছে বিছানায়। তার পরনে থাকা কালো রঙের শাড়িটা পুরোপুরি এলোমেলো হয়ে আছে। ফর্সা মেয়েদিন পেট দেখা যাচ্ছে স্পষ্ট। বুকের উপর থেকে শাড়ির আঁচল সরে গেছে। ঘন ঘন শ্বাস নেওয়ার কারণে ওঠানামা করছে ওর বুক। কাব্য পলকহীন চোখে তাকিয়ে আছে প্রেয়সীর পানে। কাব্যের কেমন অস্থির লাগছে, নিজেকে গরম লাগছে। বেশ বুঝতে পারছে না সে মাত্রই শাওয়ার নিয়ে আসলো, এমন লাগছে কেন। কাব্য তখন স্রোতের পাশে এসে বসেছে, অবলোকন করছে মেয়েটাকে। ওর ইচ্ছে হচ্ছে নীলাম্বরীকে স্পর্শ করতে, গভীরভাবে স্পর্শ করতে, ভালোবাসায় ভরিয়ে দিতে। ওকে দেরি কিসের, বউ তো ওরই। স্রোতকে যখন তখন ছোঁয়ার ভালোবাসার অধিকার আছে কাব্যের। কথাগুলো ভেবে কাব্য কিছুটা ঝুঁকলো স্রোতের দিকে। ঠোঁটের উষ্ণ স্পর্শে ভরিয়ে দিল মেয়েটার মুখ, আঁকড়ে ধরল মেয়েটার অধৈর্যরা। স্রোত তখন চোখ খুলে তাকিয়েছে। কাব্যকে নিজের এত কাছাকাছি দেখে অন্তরাত্মা কেঁপে উঠল মেয়েটা। সে দুহাত দিয়ে কাব্যের বুক ঠেলতে কিছুটা দূরে সরে গেল কাব্য। স্রোত ভয়ে ভয়ে বলতে চাইল। শুনুন। কাব্য আঙ্গুল চেপে ধরল স্রোতের ঠোঁটে। ওর নাকের ডগায় চুমু দিয়ে বলল, শ্শ্, তুমি শোনোনি নীলাম্বরী, আমার তোমাকে প্রয়োজন আজ, এখন, এই মুহূর্তে। আমি খুব করে চাইছি তোমাকে, আটকেও না প্লিজ, মরে যাচ্ছে আমি। স্রোত দুই দিকে মাথা নাড়ছে ক্রমাগত। কাব্যকে নিজের কাছে আসতে বারণ করছে সে, কিন্তু যে কাব্য যে কন্ট্রোল হারিয়েছে। সে খুব করে চাইছে নীলাম্বরীকে। স্রোতের গায়ে থাকা শাড়িটা খুলে নিল কাব্য। ঠোঁট ছোঁয়ালো নীলাম্বরীর বিব্রস্ত দেহের প্রতিটি ভাঁজে। স্রোতকে পর্যবেক্ষণ করতে উন্মাদ হলো সে। ইচ্ছে হলো তাকে মিশিয়ে নিতে নিজের সাথে, তাই করলো কাব্য। ও যখন ব্যস্ত স্রোতের পুরো শরীরে নিজের আধিপত্য বিস্তার করতে, তখনই কাব্যের ভালোবাসার তীব্রতায় কেঁদে উঠল মেয়েটা। ওর মাথার চুলগুলো খামচে ধরে কাপা কণ্ঠে বলে উঠল, শুনুন না, লাগছে খুব। কাব্য মুখ তুলে তাকালো স্রোতের দিকে। কাছে এসে পুরো মুখে চুমু দিয়ে বলল, কিছুই হবে না, আগেও তো এমন হয়েছে, বলো, মানিয়ে নাও। সাথে বলে উঠল স্রোত। বাবার ক্ষতি হবে তো। স্রোতের মুখ থেকে বের হওয়া বাক্য কাব্যের কর্ণকুহরে পৌঁছাতেই হুঁশ ফিরল তার। তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো কাব্য। মেঝেতে পড়ে থাকা স্রোতের শাড়িটার দিকে একবার তাকিয়ে আবার তাকালো ওর বিব্রস্ত শরীরটার দিকে। সাথে সাথে বিছানায় বসে নীলাম্বরীকে কাছে টেনে নিল কাব্যর। ওর মাথাটা চেপে ধরলো নিজের বুকের সাথে। ওর গালে কপালে পরপর কয়েকটা চুমু দিয়ে বলল, সরি সোনা, ভুল হয়ে গেছে আমার, লেগেছে খুব, তাই না? ক্ষমা করে দাও আমাকে, আর হবে না এমন ভুল। স্রোত অবাক চোখে তাকালো মানুষটার দিকে। কেমন বাচ্চাদের মতো করছে কাব্য। চোখে মুখে রাজ্যের চিন্তা। স্রোতকে এমনভাবে বুকে আগলে রেখেছে যেন ছাড়লে সে পালিয়ে যাবে। কাব্যের মুখে হাত বুলিয়ে বলল স্রোত, ঠিক আছে আমি। সত্যিই তো? হ্যাঁ। কাব্য মুচকি হাসলো। চুমুতে চুমুতে ভরিয়ে দিল নীলাম্বরীর মুখ। নিজের গায়ে থাকা শার্টটা খুলে ঢেকে দিল স্রোতের শরীরটা। স্রোত শক্ত করে জড়িয়ে ধরল কাব্যকে। রাত প্রায় 10টার কাছাকাছি। ধ্রুব ও রুমে নেই দেখে নিশ্চিত হলো তাহিয়া। স্রোতের রুমে খাবার নিয়ে যাচ্ছিল কিছুক্ষণ আগেই। দীপ্তর সাথে ধাক্কা লেগে সব খাবার পড়ে নষ্ট হয়ে গেছে। সাথে নষ্ট হয়েছে ওর গায়ে থাকা শাড়িটা। দীপ্ত বেশ কয়েকবার সরি বলেছে তাহিয়াকে। তাহিয়া কেবল মাথা নাড়িয়ে বলেছে কিছুই হয়নি, এত চিন্তা না করতে। দীপ্তর এই কথা শুনে নিশ্চিত হয়ে চলে গেছে। তাহিয়া ওগুলো পরিষ্কার করে আবারও স্রোতের জন্য খাবার বানিয়ে নিয়ে গেল। চারিদিকে তাকিয়ে বুঝলো কাব্য ভাই রুমে নেই। এই সুযোগে ওকে খাবারগুলো খাইয়ে বেরিয়ে আসলো সে। মাত্রই তাহিয়া নিজের রুমে আসলো। এই নোংরা শাড়িতে থাকতে আর ভালো লাগছে না তার, এক্ষুনি শাওয়ার নিতে হবে এই ভেবেই তাহিয়া ওয়াশরুমে ঢুকেছে। রুমের দরজা আটকানো, তাই আর ওয়াশরুমের দরজাটা বন্ধ করেনি সে। কিন্তু কি হলো, ও শাড়িটা খুলতে ধ্রুব এসে দাঁড়িয়েছে দরজার সামনে। বুকে দুহাত ভাঁজ করে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। সোচাহনি আর ঠোঁটের হাসিতে দুষ্টুমি লেগে আছে। তাহিয়া লজ্জা পেল। দ্রুত গিয়ে দরজা আটকে দিবে এমন সময় ওকে ঠেলে ভেতরে ঢুকলো ধ্রুব। মেয়েটার কোমর চেপে ধরে কোলে নিল সে। পড়ে যাওয়ার ভয়ে তাহিয়া 2 পা দিয়ে আঁকড়ে ধরল ধ্রুবের কোমর। ওর বুকে ঘুষি মেরে বলল, হচ্ছেটা কি ধ্রুব? চেঞ্জ করবো আমি, বের হ তুই। বের হব কেন? আমি চেঞ্জ করিয়ে দিব তানু, সমস্যা আছে তোর? তুই চেঞ্জ করিয়ে দিবি মানে? বেশি হচ্ছে ধ্রুব। আমি চেঞ্জ করিয়ে দিব বলেছি মানে আমিই দিব। আমার কথা না মানলে তুই সারা রাত এভাবেই থাকবি তানু। তাহিয়ার চোখ দুটো বড় বড় হয়ে
খুলে আসার উপক্রম। এই ধ্রুব যে এতটা বেলাগাম জানা ছিল না তার। সেদিনের পর থেকে 1 মিনিটের জন্য শান্তি দিচ্ছে না মেয়েটাকে। তাহিয়া ধ্রুবের মাথার চুলগুলো টেনে ধরল, রাগের সহিত বলল, মানে তোর মাথায় কি সারাক্ষণ এগুলোই চলে? এত জ্বালাচ্ছিস কেন ধ্রুব? ছাড় আমাকে। ধ্রুব নামালো তাহিয়াকে, মুহূর্তেই শার্টলেস হলো। শাওয়ারের নিচে গিয়ে দাঁড়ালো। ধ্রুব সামনেই ছিল তাহিয়া। ধ্রুব মেয়েটার কানের কাছে গিয়ে বলল, গান শুনবি? এই অসময়? হুম। চুপ করে রইল তাহিয়া। ধ্রুব প্রথমে মুখ ডুবালোর গলায়, এক হাত দিয়ে তাহিয়ার কোমর চেপে ধরে অন্য হাত দিয়ে ছেড়ে দিল শাওয়ারের পানি। তাহিয়া সরতে নিলে গিয়ে উঠল ধ্রুব। গান থামালো ধ্রুব। তাহিয়া তখনও তাকিয়ে রইল ধ্রুবর মুখ পানে। ওর যে গান গাওয়ার গুণ আছে এ তো জানা ছিল তাহিয়ার। তবে গানে গানে ধ্রুব তাহিয়াকে কি বলতে চাইলো? মেয়েটা কেমন লজ্জা পেল। ধ্রুব পর্যবেক্ষণ করলো লজ্জাবতীর মুখায়বব। তাহিয়ার কোমর চেপে নিয়ে আসলো নিজের আরো কাছে। তাহিয়ার হাত ঠেকেছে ধ্রুবের বুকে। কেমন এক অনুভূতি হচ্ছে ওর। ধ্রুবের হাতের স্পর্শ লাগাম ছাড়িয়েছে তত সময়। লোকটার স্পর্শে তাহিয়া পাগল প্রায় অবস্থা। তাহিয়া ঘন ঘন শ্বাস ফেলে তাকিয়েছে ধ্রুবর দিকে। ধ্রুব ঠোঁট কামড়ে হেসে বলে উঠেছে ওকে। এত ছটফট করিস না তানু, আমার আদর করতে সমস্যা হয়। কথাটা বলতে বলতে ধ্রুব ওকে বাথটাবে বসিয়েছে। মেয়েটাকে পাগল করে তুলছে নিজের ঠোঁটের উষ্ণ স্পর্শ দিয়ে। তাহিয়া শরীরের প্রতিটা ভাঁজে এঁকে দিয়েছে ভালোবাসার চিহ্ন। ধ্রুবের ভালোবাসার তীব্রতা বাড়ল। তাহিয়া নিতে পারছে না ধ্রুবের এই আচরণ। যন্ত্রণায় চোখ জোড়া বন্ধ করতে চোখে গড়িয়ে পড়ল পানি। তবুও সে আটকালো না ধ্রুবকে। ধ্রুব খেয়াল করলো না সেদিকে। ও মত্ত হয়েছে প্রেয়সীতে। মেয়েটা শরীর জুড়ে রাজত্ব চালাতে ব্যস্ত সে। সময় পেরিয়েছে অনেক। এখন রাত প্রায় 2টো। তাহিয়ার ক্লান্ত শরীরটা পড়ে আছে বিছানায়। ধ্রুব শুয়ে আছে ওর বুকে মাথা রেখে। নিজের শক্তপোক্ত শরীরের নিচে চাপা দিয়েছে মেয়েটার ছোট্ট দেহ। তাহিয়া পিটপিট করে তাকালে গায়ে অসহ্য ব্যথা হলো। ধ্রুবের মাথার এলোমেলো চুলগুলো হাত বুলিয়ে কাপা কণ্ঠে ডাকলো, ধ্রুব। সাথে সাথে তাহিয়ার মুখের দিকে তাকালো ধ্রুব। কথা না বলে এগিয়ে গেল মেয়েটার কাছে। আঁকড়ে ধরল ওর গোলাপি ঠোঁট দুটো। তাহিয়া খুবই বিরক্ত ধ্রুবের আচরণে। কান্না পাচ্ছে ওর। না পারছে ধ্রুবকে কিছু বলতে, না পারছে ওর জ্বালাতন সইতে। ধ্রুব ওকে ছাড়লে রেগে কিছু বলতে চাইলো তাহিয়া, কিন্তু ধ্রুব ওকে থামিয়ে দিল। ঠোঁট কামড়ে হাসলো সে। তাহিয়ার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, আমার আদর পাওয়ার পর তোর ফিলিংস কেমন বেবি? আরাম লাগছে না? তাহিয়া বিরক্ত হলো। নিজের গায়ে সবটুকু শক্তি দিয়ে ধাক্কা দিল ধ্রুবর বুকে, কিন্তু ধ্রুবকে টলাতে পারল না সে। ধ্রুব আবারও জড়িয়ে ধরল তাহিয়াকে। ওর বুকে মাথা রেখে চোখ বুঝলো সে। তাহিয়া এদিকে যা মুখে আসছে তাই বলে বকা দিয়ে যাচ্ছে ধ্রুবকে। ধ্রুব তা এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিচ্ছে আর মনে মনে হাসছে। কাব্য ছাদে ছিল এতক্ষণ। স্রোত একা ভয় পাবে ভেবে রুমে আসছিল হন্তদন্ত হয়ে। বারান্দায় আসলে কারোর সাথে ধাক্কা লাগলো। মাহতাব সাহেবের সাথে ধাক্কা লেগেছে কাব্যের। ও বিরক্তি নিয়ে তাকিয়েছে লোকটার দিকে। মাহতাব সাহেব ভয় পেলেন ছেলের রাগী চেহারা দেখে। কাপা কণ্ঠে বললেন, রাগ করলে কাব্য? রাগ করার মতো কাজ করবেন আপনি? কথাটা বলেই পা বাড়ালো। কাব্যকে ডেকে বললেন মাহতাব সাহেব। বাবাকে ক্ষমা করবে না তুমি? কাব্য চুপ করে রইল। চোখ দুটো কেমন লাল হয়ে আছে। কষ্ট, রাগ, ঘৃণা সব মিলেমিশে একাকার। কিছু সময় পর ফিরে তাকিয়ে উত্তর দিল কাব্য, ক্ষমা করবো তবে তবে আমার সুন্দর শৈশব ফিরিয়ে দিন, আমার আম্মুকে ফিরিয়ে দিন, আমার অন্ধকার অতীত ভুলিয়ে দিন, আমার রঙিন জীবনের সব রং ফিরিয়ে দিন। যা যা আমার থেকে কেড়ে নিয়েছেন সব কিছু আমাকে ফিরিয়ে দিন। আমি ক্ষমা করে দিব আপনাকে। কথাগুলো বলার সময় কণ্ঠে কাঁপুনি ধরেছে কাব্যের। কেমন দলা পাকিয়ে আসছিল কথাগুলো। পুরনো কথাগুলো এক এক করে ওর মনে পড়ছিল আর তীব্র যন্ত্রণা হচ্ছিল মাথায়। মাহতাব সাহেব অপরাধীর মতো চোখ নামিয়ে নিলেন। তখনই 2 চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে ওনার। উনি পারবেন না কারো কাব্যের সুন্দর শৈশব ফিরিয়ে দিতে পারবেন না। ওর আম্মুকে ফিরিয়ে দিতে ছেলের মুখের দিকে তাকানোর সাহস পেলেন না উনি। তবে উনি যে কাব্যকে তার ভাইয়ের কথা জানাতে চান, বলতে চান ওর আরেকটা ভাই আছে। কাব্য তাকে খুঁজে নিবে নিশ্চয়। তবে কাব্যকে এই মুহূর্তে কথাটা বলবে সে কি ভালোভাবে নিবে না নিক, তবুও তিনি জানাবেন সবটা। আস্তে আস্তে মুখ তুলে ছেলের দিকে তাকালেন মাহতাব সাহেব। বলতে চাইলেন কথাটা, কিন্তু ওনাকে আটকে দিল কাব্য। বাবার ভয়ার্ত মুখ দেখে কাব্য তখন হাসতে শুরু করলো। তাচ্ছিল্যের সুরে বলল, পারবেন না তো? তাহলে ক্ষমা চাইতে আসলেন কেন? আপনার ক্ষমা নেই। পুরো পৃথিবী আপনাকে ক্ষমা করে দিলেও এই কাব্য আপনাকে ক্ষমা করবে না। কথাটা বলেই চলে গেল কাব্য। মাহতাব সাহেব ডাকলেন ওকে, কিন্তু সে পিছু ফিরে তাকালো না পর্যন্ত। দীর্ঘশ্বাস ছাড়লেন মাহতাব সাহেব। আল্লাহর কাছে চাইলেন মৃত্যু। উনি এত অনুশোচনা আর পাপ নিয়ে বেঁচে থাকতে চাইছেন না। উনি এ জগৎ সংসারে মায়া ত্যাগ করে চলে যেতে চান, কিন্তু যাদের সাথে এত অন্যায় করেছেন একবার হলেও ক্ষমা চাইতে চান তাদের কাছে।
কাব্য দ্রুত পায়ে হেঁটে রুমে ঢুকলো, দরজায় শব্দ করে বন্ধ করলো। সে বিছানার দিকে তাকাতেই নজরে এলো নীলাম্বরীর চেহারাটা। মেয়েটা নিভু নিভু চোখে তাকানোর চেষ্টা করছে কাব্যের দিকে। স্রোত যেই না চোখ খুলে তাকালো, মনে হলো কাব্য ভাই চিন্তিত কোনো বিষয় নিয়ে। স্রোতের মনে হলো কাব্যের প্রয়োজন, তাকে হাত বাড়িয়ে ডাকলো। স্রোত এদিকে আসুন। ধীর পায়ে হেঁটে কাব্য এগিয়ে গেল নীলাম্বরীর কাছে। মেয়েটা ওকে পাশে বসতে বলল। বাধ্য হল ছেলের মতো কাব্য পাশে বসলো। স্রোতের নরম তুলতুলে হাতটা নিজের গালে ঘষলো কাব্য। স্রোত আগের ন্যায় তাকিয়ে আছে কাব্যের দিকে। ও আবারও হাত বাড়িয়ে কাব্যকে কিছু একটা ইশারা করলো। নীলাম্বরীর ইশারার মানে বুঝতে পেরে কাব্য সাথে সাথে লুটিয়ে পড়লো ওর ছোট্ট বুকে। স্রোত দুই বাহু দিয়ে আঁকড়ে ধরলো মানুষটিকে, চুলের ভাঁজে চুমু দিয়ে বলল, কি হয়েছে আপনার? স্রোতকে শক্ত করে জড়িয়ে ধরলো। কাব্যর বুকে মাথা রেখে অস্পষ্ট কণ্ঠে বলল, কিছুই হয়নি। কিছু তো একটা হয়েছে, তবে ভয় নেই, আমি আছি তো। কাব্য শান্ত হলো। বড়সড় একটা ঝড়ের প্রকৃতি যেমন শান্ত হয় ঠিক ততটাই শান্ত। নীলাম্বরীর মুখের এই একটা বাক্যই কাব্যকে পুরোপুরি শান্ত করতে বাধ্য। কাব্য মেয়েটার মুখের দিকে তাকালো, কাছে গিয়ে পরপর কয়েকটা চুমু দিল ওর মুখে। নিজের দুহাতের আজলায় স্রোতের ছোট মুখটা নিয়ে বলল, আমার আর কিছুই চাই না নীলাম্বরী, কেবল তুমি থাকলে আমার হবে। তোমার ভালোবাসায় মায়ায় আর ওই সাগরের ন্যায় নীল চোখ দুটোর দিকে তাকিয়ে আমি নিশ্চিন্তে কাটিয়ে দিতে পারবো গোটা জীবন। স্রোত আলতো হেসে ঠোঁট চুয়ে দিল কাব্যের কপালে, দুহাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল ওকে। কাব্য তার নীলাম্বরীর বুকে মাথা রেখে চোখ বুঝল নিশ্চিন্তে। সাহেলা বেগম বসে আছেন ইজি চেয়ারে, ক্রমাগত ফেলছেন চোখের পানি। মধুকে নিয়ে বড়ই চিন্তিত উনি। ওনার ছেলেটা কোথায় যায়, কি করে সারাদিন, কোনো কিছুই জানেন না তিনি। মধুর একটা বড়সড় রেস্টুরেন্ট আছে, স্টাফরা আর ওর খুব কাছের মানুষ জাফরই সামলায় রেস্টুরেন্টটা। মাঝে মধ্যে গিয়ে বসেন সুনারার আব্বু আনোয়ার সাহেব। সাহেলা বেগম এতদিন ভাবতেন মধু নিজ হাতে সামলায় সব, কিন্তু নিজে ভুল। কখনো এই রেস্টুরেন্টে গেলে মধুকে পান না তিনি। স্টাফদের মুখে শুনেন মধু নাকি ব্যস্ততার জন্য খুব একটা আসে না ওখানে। কিন্তু ওর কিসের এত ব্যস্ততা, বাড়িতেও তো থাকে না, তাহলে সারাদিন থাকে কোথায়? কথাগুলো ভাবতে ভাবতে উঠে দাঁড়ালেন সাহেলা বেগম। বালিশের নিচ থেকে চাবি বের করে কোথা থেকে যেন একটা স্টিলের পুরনো বাক্স বের করলেন। চাবির সাহায্যে বাক্সটা খুলে তার ভিতরে রাখা বাচ্চাদের জিনিসপত্রে অতি যত্নে হাত বোলালেন তিনি। কান্না করতে করতে বললেন, মাকে ছাড়া তুমি ভালো আছো কাব্য? তোমার মনে পড়ে আমাকে? নাকি অহংকারী বাবা আর তার বিশাল সাম্রাজ্যের ভিড় থেকে তুমি ভুলে গেছো মাকে? তুমি কি রেগে আছো আমার উপর? মা যে তোমায় ছেড়ে আসতে চায়নি কখনোই, পরিস্থিতি আমাকে বাধ্য করেছে অমনটা করতে। তবে বিশ্বাস করো বাবা, আমি ফিরে গিয়েছিলাম তোমার কাছে, আকাশ পাতাল এক করে খুঁজেছি তোমাকে। তোমার মা যে অভাগিনী, ভাগ্য আমার সহায় ছিল না কোনো কালেই। আমি বহু খুঁজিয়েও পাইনি তোমাকে। তুমি কি অভিমান করেছো মায়ের উপর? তুমি নিশ্চয়ই এতদিনে ভুলে গেছো আমাকে। কথাগুলো বলে হাউমাউ করে কেঁদে উঠলেন সাহেলা বেগম। আবারও বললেন বিড়বিড় করে, না না, আমার কাব্য আমাকে ভুলতে পারে না, ও যেখানেই থাকুক আমি খুঁজে নেব ওকে। সাহেলা বেগম উঠে গিয়ে দাঁড়ালেন জানালার কাছে। মনে করলেন ওনার অন্ধকার অতীতের কথা। প্রতিটা মেয়ের কাছে তার স্বামী হলো অলংকার, সঙ্গী, সহযাত্রী, ভালোবাসা, সম্মান ও পারস্পরিক বোঝাপড়াই হলো সম্পর্কের ভিত্তি। এই একটা মানুষকে নিয়ে মেয়েরা কত স্বপ্ন বুনে মনে মনে তার ভালোবাসার আশ্রয়ে কাটাতে চায় পুরো জীবন। কিন্তু এই ভালোবাসার মানুষটি যদি হয় নরবরে, তার মনে যদি থাকে অন্য নারীর প্রতি ভালোবাসা। মাহতাব সাহেব কখনোই ভালোবাসেননি সাহেলা বেগমকে। এক বুক স্বপ্ন নিয়ে বাবার বাড়ি থেকে ওনার বাড়িতে পা রেখেছিলেন সাহেলা বেগম, কিন্তু যার হাত ধরে ভরসা করে উনি শ্বশুর বাড়ি এসেছিলেন, দিন শেষে প্রতারিত হলেন সেই মানুষটির কাছ থেকে। মাহতাব সাহেব শুরু থেকে ভালোবাসতেন সাহেলা বেগমের বোনকে। এখানে বোনের কোনো দোষ দিবেন না সাহেলা বেগম। মেয়েটা তো জানতোই না তাকে নিয়ে কত কিছু হয়ে গেছে। উনি জানেন ওনার বোন যথেষ্ট ভালো, পরিবারের জন্য নিজের জীবন দিতেও দুবার ভাববে না সে। তবে উনি যে ছিলেন পুরোপুরি উল্টো, উনি কঠোর ছিলেন, কোনোদিনও অন্যায়কে আপোষ করেননি। কিন্তু কঠোর মনের সাহেলা বেগম কেমন বদলে গেলেন পরিস্থিতির চাপে। লোকটার কাছে এসে কেমন নরম হয়ে গেলেন তিনি। স্বামীর শত অত্যাচার মুখ বুজে সহ্য করেছেন উনি। ছোট্ট কাব্যের দিকে তাকিয়ে কথা বলেননি কখনোই। ধৈর্যের বাঁধ ভাঙল সাহেলা বেগমের যখন উনি জানতে পারলেন কাব্য পেটে থাকা অবস্থায় ওকে মারতে চেয়েছেন মাহতাব সাহেব। শুধু এই নয়, উনি কত বড় একটা ঘটনা লুকিয়ে রেখেছিলেন সবার থেকে। উনি জানতেন না পর্যন্ত কেবল কাব্য নয়, ওনার আরেকটা ছেলে আছে। কাব্য সেদিন পৃথিবীতে একা আসেনি, ওনার কোলে এসেছিল দুই মানিক রতন। কাব্যকে কাছে পেলেও অন্য ছেলেটির হদিস জানতেন না তিনি। সেদিন তীব্র ঘৃণা জন্মেছিল মাহতাব সাহেবের প্রতি। লোকটা কত পাষাণ, যে নিজের রক্তকে মারতে চায়, যে টাকার লোভে অন্য ছেলেটিকে বিক্রি করে দেয় হসপিটালের ডক্টরের কাছে, সে কখনোই মানুষের কাতারে পড়ে না। সাহেলা বেগম সেদিন ওনার আরেক ছেলেকে খুঁজতে বেরিয়ে এলেন বাড়ি থেকে, কিন্তু কোথাও খুঁজে পেলেন না ওনার অন্য ছেলেটিকে। সব হারানোর দুঃখে দিশেহারা হয়ে উনি আবারও ফিরে গেলেন গ্রামের বাড়িতে। তখন ওনারা তালুকদার বাড়িতেই থাকতেন, কিন্তু একদিনে কেমন পরিবর্তন হয়ে গেল সবটা।
ওখানে গিয়ে জানলেন তালুকদার বাড়ির সকলেই অন্য কোথাও চলে গিয়েছে। সালেহা বেগম ভাবলেন মাহতাব সাহেবের শহরের ফ্ল্যাটে উঠেছেন ওনারা, সেখানে গিয়েও আশাহত হলেন তিনি। 1-2 দিন নয়, টানা 2 মাস এভাবে পাগলের মতো ঘুরেছেন উনি। এখানে সেখানে থাকতেন না, সকাল হলে ছুটে যেতেন মাহতাব সাহেবের ফ্ল্যাট আর গ্রামের বাড়িতে। শেষ মুহূর্তে এসে উনি বুঝলেন মাহতাব সাহেব ইচ্ছে করে কাব্যকে ওনার থেকে দূরে সরাতে চাইছেন, সেই জন্যই করেছেন এত কিছু। কথাগুলো ভেবে চোখের পানি ফেললেন সাহেলা বেগম। ওনার রুমের দিকে কেউ আসছে ভেবে ফটাফট লুকিয়ে ফেললেন বাক্সটা। একটা সুন্দর রাতের পর আবার এসেছে নতুন সকাল। কাব্য উপর হয়ে শুয়ে আছে বিছানায়, এক পাশে স্রোত আর অন্য পাশে সে। কাব্যর ঘুম ভাঙলেই মনে হলো নীলাম্বরী তার বুকে মাথা রেখে শুয়ে নেই। স্রোতকে খুঁজলো কাব্য, না পেয়ে চোখ খুলে তাকালো সে। পুরো বেডে চোখ বুলাতেই দেখলো অসাবধানতায় স্রোত পড়ে যাবে এক্ষুনি মেঝেতে। ভেতরটা কেঁপে উঠল কাব্যে। দ্রুত গিয়ে আগলে নিল নীলাম্বরীকে। ওর মাথাটা নিজের বুকে চেপে ধরে রাখলো কিছুক্ষণ। মন কিছুটা শান্ত হলে বড় একটা শ্বাস ছেড়ে বলল, এই মেয়েটা আমাকে মেরেই ছাড়বে। স্রোতের কানে যায়নি কাব্যের বলা কথা। সে তো গভীর ঘুমে আচ্ছন্ন। কাব্য শুয়ে দিল নীলাম্বরীকে। মেয়েটার পেটের উপর থেকে কাপড় সরিয়ে হাত বুলালো ফর্সা উদরে। পরপর কয়েকটা চুমু দিয়ে কান পাতলো সেখানে। বিড়বিড় করে বলল কাব্য, জুনিয়র কেমন আছো তুমি? পাপার কথা শুনতে পারছো? তুমি কি পাপার উপর রাগ করে আছো? শোনো, তুমি এর সাথে পাপা মোটেও রাগ করে নাই। তোমার আম্মা পসা, কথা শুনবে না একদম। একা একা আরও কত কথা বলল কাব্য। সে নিজেও জানে বাচ্চা এসব শুনবে না, তবু ওর ইচ্ছে হলো বেবির সাথে কথা বলবে, যেমন করে কথা বলে স্রোত। কাব্য আনমনেই হাসলো কথাটা ভেবে। পাগলি বইয়ের পাগলামো ভালোই রপ্ত করছে সে। এগুলো বুঝি স্রোতের কাছাকাছি থাকার কারণেই হচ্ছে। তবে অভ্যাসটা মন তো নয়। কাব্য যেদিন থেকে শুনেছে সে বাবা হতে চলেছে, সেদিন থেকে প্রতিদিনই সকালে এমন সুন্দর একটা মুহূর্ত তৈরি হয়। কাব্যের সকল মন খারাপ উড়ে যায়। কেমন অদ্ভুত এক অনুভূতি হয়। বাবা হওয়ার অনুভূতি বুঝি এতটাই সুন্দর। বাচ্চাটা এই পৃথিবীতে আসার পর কী হবে ভাবলেই কাব্যের মনটা খুশিতে ভরে ওঠে। সকাল গড়িয়ে বিকেল হয়েছে সেই কবে। তাহিয়া সেই সকাল থেকে শুয়ে আছে বিছানায়, একবারও ওঠেনি সে। ধ্রুব অফিসে যাবে বলে রেডি হচ্ছিল। তাহিয়া শরীর খারাপ দেখে চেঞ্জ করলো নিজের ডিসিশন। আজ সে অফিসে যাবে না, বইয়ের কেয়ার করবে সারাদিন বাড়িতে থেকে। ধ্রুব তাহিয়ার পাশে গিয়ে বসলো, জিজ্ঞাসা করলো ওকে। তানু, ঠিক আছিস তুই? তাহিয়া রেগে বলে উঠল, চুপ কর, কাছে আসবি না একদম। অধৈর্য একটা, ব্যথায় শরীর নাড়াতে পারছি না আমি। ঠোঁট কামড়ে হাসলো ধ্রুব। এগিয়ে গিয়ে চুমু দিল তাহিয়ার গালে, বলল ওকে, ইস, লেগেছে খুব, তাই না? স্বামীর আদরে একটু একটু লাগেই তানু। এই অল্প স্বল্প ব্যথাগুলো সয়ে নিতে হয়। তুই আমার আদর নিতে না পারলে আমি বাবার রাগ শুনবো কী করে? এতটা দুর্বল হলে চলে? তাহিয়া রেগে তাকালো ধ্রুবের দিকে। সাথে সাথে ছেলেটা কাছে এসে একের পর এক চুমু আঁকলো ওর ফর্সা মুখে। তাহিয়া রাগ ভুলে গেল মুহূর্তে। শক্ত করে জড়িয়ে ধরল ধ্রুবকে। ওর বুকে মুখ গুজে বলল, তুই আমাকে এত ভালোবাসতে শুরু করলি কবে ধ্রুব? সবটা যে আমার কাছে স্বপ্নের মতো লাগছে। মনে হচ্ছে ঘুম ভাঙলেই তুই পালিয়ে যাবি আমার থেকে। ধ্রুব আলগোছে সরিয়ে দিল তাহিয়ার ঘাড়ে এসে পড়া চুলগুলো। পরপর কয়েকটা চুমু দিয়ে বলল, আমি পালাবো না তানু। আমার অন্ধকার জীবনে আলো হয়ে এসেছিস তুই। তোর থেকে পালালে আমি অন্ধকারে তলিয়ে যাব। আমার মৃত্যু হবে নিশ্চিত। তাহিয়া মুখ তুলে তাকালো তার প্রিয় পুরুষটার মুখ পানে। কেমন এক অদ্ভুত অনুভূতি হলো ওর। মনটা ছেয়ে গেল প্রশান্তিতে। আবারও সে লুটিয়ে পড়ল ধ্রুবের বুকে। সময়টা সন্ধ্যা। এই সময় বাড়ির সবাই একসাথে থাকেন। আজও তার পরিবর্তন হয়নি। ধ্রুব আর দোয়েল বসে আছে পাশাপাশি। পিছনে দীপ্ত আর দোয়েলের কোলে ছোট্ট কোয়েল। দোয়েল ওদের ঘোরাঘুরির ছবিগুলো এক এক করে দেখাচ্ছে ধ্রুব আর কোয়েলকে। ওরাও মন দিয়ে দেখছে। তখনই এই দুজনার নজর গেল সিঁড়ির দিকে। ওখানে দাঁড়িয়ে আছেন মাহতাব সাহেব। ধ্রুব আর দোয়েলের চোখে মুখে কেমন রাগের আভাস। বাবার প্রতি বড্ড ঘৃণা জন্মেছে ওদের মনে। কাব্যকে যেদিন নিজের অতীতের কথা বলছিলেন মাহতাব সাহেব, সবটাই তো শুনেছিল দোয়েল। সে নিজের মধ্যে চেপে রাখতে পারেনি। এই কথাগুলো ভাইকেও জানিয়েছিল। এরপর থেকে বাবার সাথে দূরত্ব বেড়েছে তাদের। একটা মানুষ কি করে পারে কাউকে এতটা ঘৃণা করতে? কিভাবে সে নিজের স্ত্রী সন্তানকে অবজ্ঞা করতে পারে? কাব্য ভাই যে ছোট থেকেই কতটা মানসিক যন্ত্রণা নিয়ে বড় হয়েছে তা বুঝতে পারছে ধ্রুব, দোয়েল দুজনাই। ওর তো প্রাপ্য ছিল একটা সুন্দর জীবন, বাবা মার সাথে কাটানো এমন কিছু স্মৃতি যা মনে রেখে সে খুশি থাকবে আজীবন। ধ্রুব দোয়েলের স্মৃতিতে তো বাবা মায়ের সাথে কাটানো অনেক সুন্দর মুহূর্ত আছে। তবে কাব্য ভাই কেন বঞ্চিত হলো এগুলো থেকে? কেন সে একা একা বড় হলো? মনে মনে এই অভিযোগগুলোই পুষে রেখেছে ধ্রুব আর দোয়েল। মাহতাব সাহেব ছেলে মেয়ের কাছে এসে বসলেই উঠে গেল তারা দুজনে। উপস্থিত সকলেই তাকিয়ে রইলেন ওদের যাওয়ার দিকে। কি হলো বুঝে আসলো না কারোরই। মাহতাব সাহেব দীর্ঘশ্বাস ফেললেন। ছেলে মেয়েদের যে ওনার প্রতি রাগ জন্মেছে এই কয়েকদিনে বেশ বুঝেছেন তিনি। এ তো হওয়ারই ছিল। উনি নিজের পাপের শাস্তি পাচ্ছেন। কাছের মানুষগুলো একে একে দূরে সরে যাওয়ার থেকে বড় শাস্তি আর কি বা হতে পারে? মাহতাব সাহেবের ছোট ভাই মাহফুজ সাহেব তখন এসে বসলেন ভাইয়ের পাশে। ওনাকে দেখে মলিন হেসে জিজ্ঞাসা করলেন মাহতাব সাহেব,
অফিস কেমন চলছে? দুবস সামলে নিচ্ছে সবটা, তবে তবে খানিকক্ষণ চুপ থেকে বললেন মাহফুজ সাহেব। কাব্য তো বাড়িতেই আছে। ও পড়াশোনা যেন শিক্ষিত একটা ছেলে। ও তো প্রফেশনাল আর্কিটেক্ট বা কাব্য এগুলো ভালো বুঝে। ও যদি হাল ধরতো আমাদের বিজনেসের অনেক উন্নতি হতো। মাহতাব সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, কাব্য কখনো এই বিজনেসের হাল ধরবে না মাহফুজ। ও হয়তো চলে যাওয়ার চিন্তা করছে। আমার প্রতি যার এত ঘৃণা, সে আমার গড়ে তোলা বিজনেসের হাল ধরবে কেন? কিন্তু সবটা তো ওরে ভাইজান। আজ না হোক কাল সবটা কাব্য, ধ্রুব, দীপ্ত ওদেরকেই বুঝে নিতে হবে। পাশাপাশি তিন ভাইয়ের নাম শুনে ভেতরটা কেমন হাহাকার করলো মাহতাব সাহেবের। আরেকজনও তো আছে দিব্য, সে কেন বঞ্চিত হবে সবকিছু থেকে? কথাটা ভেবে মাহতাব সাহেব বিড়বিড় করে আওড়ালেন, তাকে তো আমি বঞ্চিত করেছিলাম সবকিছু থেকে। অতি শীঘ্রই তাকে খুঁজে বের করে ভুলের ক্ষমা চাইবো আমি। না হলে যে মরেও শান্তি পাবো না। মাহফুজ সাহেব স্পষ্ট বুঝতে পারছেন ওনার ভাই বিড়বিড় করে কিছু বলে যাচ্ছেন। কি বলছেন বুঝতে না পেরে জিজ্ঞাসা করলেন উনি। কিছু বললেন ভাইজান? সাথে সাথেই চমকে তাকালেন মাহতাব সাহেব। তড়িঘড়ি করে উঠে দাঁড়ালেন তিনি। কথাবার্তা না বলে চোরের মতো পালিয়ে গেলেন। রাত প্রায় 1টার কাছাকাছি সুনেহরা খবর পেয়েছে প্রায় ঘণ্টাখানেক আগে। সীমান্ত ঘেঁষা গ্রামে গোপনে নারী পাচার চক্র সক্রিয় হয়ে উঠেছে। প্রথমে বিষয়টা সাধারণ নিখোঁজের ঘটনা ভেবে স্থানীয় পুলিশ তেমন গুরুত্ব দেয়নি, কিন্তু সুনেহরার হাতে আসা গোপন তথ্য জানায় এর পেছনে আছে এক প্রভাবশালী সিন্ডিকেট। সূত্র নির্ভর তথ্য হাতে আসতেই তদন্তের সিদ্ধান্ত নিল সুনেহরা। সাথে সাথে একটা বিশেষ টিম প্রস্তুত করা হলো। সুনেহরা আর টিমের এখন একটাই লক্ষ্য, অমানবিক কাজের মূল হোতাকে ধরতে হবে। ওরা এতক্ষণ হলো অপেক্ষা করছে একটা নির্দিষ্ট জায়গায়। একটু পরেই হয়তো নারী পাচারকারী দলের সদস্যরা বাংলাদেশের বর্ডার ক্রস করবে। এর আগে যে কোনোভাবে ওদেরকে ধরতে হবে। বিষয়গুলো নিয়ে টিম মেম্বারদের সাথে কথা বলছে সুনেহরা। ও সবসময়ের মতোই সিভিল ড্রেস পরে এসেছে আজ। রাফসান ছেলেটা সেই তখন থেকে পর্যবেক্ষণ করে যাচ্ছে সুনেহরাকে। সুনেহরা তখন চোখ পড়ল রাফসানের দিকে, ভ্রু কুচকে বলল, আমার চেহারা দেখতে নিয়ে আসিনি তোমাকে, কাজে মন দাও। সেটাই তো করছি। মানে? নির্লিপ্ত ভঙ্গিতে জবাব দিল ছেলেটা। আমার একমাত্র কাজ তোমাকে দেখা। রেগে গেল সুনেহরা। সাথে সাথে ছেলেটা শার্টের কলার চেপে ধরে মেজাজ দেখিয়ে বলল, হোয়াট ননসেন্স! বুঝতে পারছো কি বলছো? চাকরির জন্য মায়া হয় না? সাসপেন্ড খাবি? রাফসানের চোখে মুখে এক ফোঁটা ভয় নেই। সে আগের মতোই তাকিয়ে আছে সুনেহরার দিকে। মেয়েটা কে ওর ভীষণ পছন্দ। এই যে রেগে গিয়ে গম্ভীর কণ্ঠে শাসাচ্ছে, ওর মোটেও রাগ লাগছে না। এই রাগী চেহারার তেজি সুনেহরাকে ভীষণ ভালো লাগছে। ওর উত্তর না পেয়ে সুনেহরা আবারও রেগে কিছু বলতে চাইলো। তখনই কেউ একজন দূর থেকে ঢিল ছুঁড়ে মারলো ওর দিকে। রাফসান তো আটকাতে গেলে আঘাত লাগলো ওর মাথায়। সুনেহরার কথা মতো সবাই এগিয়ে গেল সামনের দিকেও। ব্যস্ত হলো রাফসানকে নিয়ে। ছোট ছেলেটার মাথা থেকে রক্ত পড়ছে ক্রমাগত। 2 হাত দিয়ে মাথার পিছন দিকটা চেপে ধরেছে সে। সুনেহরা উদ্বিগ্ন হয়ে এটা সেটা বলে যাচ্ছে। এদিকে রাফসান এক ধ্যানে তাকিয়ে আছে সুনেহরার দিকে। কিছু দূরে গাছের আড়ালে দাঁড়িয়ে কেউ একজন দেখছে এই দৃশ্য। রাগে মাথা ফেটে পড়ছে তার। চোখ দুটো ধারণ করেছে রক্তবর্ণ। ছেলেটার যেন হজম হচ্ছে না এই দৃশ্য। রাগে গাছের আড়াল থেকে বেরোতে নিলে পাশে থাকা জাফর ওর হাত টেনে বলল, কি করছো ভাই? ওরা পুলিশের লোক। এই অসময়ে আমাদের এখানে দেখে নিলে কি হবে বুঝতে পারছো? আমাদের এক্ষুনি এখান থেকে যেতে হবে। মধু এক ঝটকায় নিজের হাত ছাড়লো জাফরের থেকে। রেগে বলল, চুপ, গোল্লাই জ্যাক সব। কথাটা বললেই অন্ধকারের মধ্যে এগিয়ে এলো মধু। হাতে থাকা রিভলভার দিয়ে আঘাত করলো রাফসানের মাথার ব্যথা পাওয়ার স্থানে। তীব্র যন্ত্রণায় ছটফট করে মুহূর্তে জ্ঞান হারালো ছেলেটা। সুনেহরা বসে পড়লো মাটিতে। রাফসানের হাত স্পর্শ করতে গেলে ওর হাতটা ধরে নিল মধু। টেনে হিঁচড়ে ওকে নিয়ে গেল কিছু দূরে। সুনেহরা তখন হাত ছাড়ানোর চেষ্টা করে বলল, আহ, হচ্ছে কি? ছাড় দীপু, ছেলেটাকে মারলি কেন? কষ্ট পাচ্ছে তো। সাথে সাথেই বলে উঠল মধু, চুপ, ওভার অ্যাক্টিং এর দোকান কোথাকার। ঢং করবি না একদম, পচে মরুক ওই ছেলে। চুপ করে গেল সুনেহরা। মধু একটা বড়সড় গাছের সাথে চেপে ধরল ওর হাত দুটো। অন্য হাতে চোয়াল চেপে ধরে বলল, শালি একটা, বলেছিলাম না ওই নমুনাকে সাথে না নিয়ে ঘুরতে? এত চুলকানি তোর শরীরে? ওর হাত ধরতে যাচ্ছিলি কেন? আমি হাত ধরায় তো হাতে ফোসকা পড়েছে, অশান্তি হচ্ছে তাই না? ওর হাত ধরলে তো অশান্তি হতো না। সুনারের চোখে মুখে প্রচণ্ড রাগও। চাইলে মধুর থেকে নিজেকে ছাড়াতে পারে, কিন্তু ছাড়ানোর চেষ্টা করছে না সে। কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে মধুর এই অধিকার বোধ। ভালো লাগছে ওর। তবে এত রাতে মধু এখানে কি করছে? কেনই বা এসেছে? ওই নারী পাচারকারী চক্রের সাথে কি মধুর কোনো সম্পর্ক আছে? কথাগুলো ভেবেই নিজের পায়ে থাকা শক্তপোক্ত হিল দিয়ে মধুর পায়ে আঘাত করলো সুনেহরা। সাথে সাথে চোখ মুখ কুচকে বন্ধ করে নিল মধু। এই সুযোগে সুনেহরার ঘুষি মারল নাকে। ছেলেটা প্রচণ্ড ব্যথা পেল। সুনেহরা পাত্তা দিল না ওসবে। চলে যাচ্ছিল সে। কোনো কিছুর সাথে পা আটকে পড়ে যায় মাটিতে।
ওর ষষ্ঠ ইন্দ্রিয় বলল মধুই ওকে ফেলে দিয়েছে। সুনেহারা রেগে তাকালো মধুর দিকে। মধু তখন দ্রুত এসে হাত ধরে টেনে তুলল ওকে। শক্ত করে সুনেহারার হাত চেপে ধরে বলল, উত্তর না দিয়ে তুই যেতে পারবি না। আমি যাবই। হাতে থাকা রিভলভারটা সুনেহারার মাথায় ঠেকিয়ে বলল মধু। মেরে ফেলবো, জানের মায়া নেই তোর? সুনেহারা বাঁকা হাসলো। মধু ততক্ষণে খেয়াল করলো সুনেহারার হাতে রিভলভারটা মধুর বুকে ঠেকানো, যেখানে অবস্থান করে মানুষের হৃৎপিণ্ড। মধুর আহত চোখে তাকিয়ে রইল সামনে দাঁড়িয়ে থাকা রমণীর দিকে। মেয়েটার ভাবভঙ্গির তেমন পরিবর্তন হলো না। ছেলেটা অমন আহত দৃষ্টি বুকে ঝড় তুলেনি সুনেহারার। কি করে হয় এটা? তবে কি সুনেহারার চোখে ভালোবাসা নেই মধুর জন্যে? কথাগুলো ভেবেই দুর্বল হয়ে পড়ল মধু। পরক্ষণে আবার নিজেকে স্বাভাবিক করলো। মনকে বোঝালো না, ও ভালোবাসে কাউকে না, ওর মায়া নেই কারোর প্রতি। এই ত্রিভুবনে সবাই বিশ্বাসঘাতক, সবাই স্বার্থপর। এই সুনেহারাও নিশ্চয়ই তাদের থেকে আলাদা হবে না। কেন মধু মায়া বাড়াচ্ছে মেয়েটার প্রতি? কথাগুলোই ভাবছিল মধু। হঠাৎই কানে এলো সুনেহারার কথা। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।